এক সাধারণ ফল বিক্রেতা জড়িয়ে পড়ে স্ট্যাম্প জালিয়াতির চক্রে। এরপরে নিজের বুদ্ধি খাটিয়ে সিস্টেমকে বোকা বানিয়ে হয়ে ওঠে স্ক্যামের জগতের কিং। কয়েক বছরের মধ্যে হাতিয়ে নেয় হাজার হাজার কোটি টাকা। কিন্তু এত বড় স্ক্যাম সে কিভাবে ঘটালো, আর কিভাবে বা এত বড় স্ক্যামের ঝুঁকি সামাল দিল, শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল তার জানতে হলে আসুন শুনে আসি ভারতের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আব্দুল করিম তেলগির বায়োগ্রাফি সিরিজ স্ক্যাম 2003-এর এক্সপ্লেনেশন। যারা হর্ষদ মেহতার স্ক্যাম 1992 সিরিজটি বা লাকি ভাস্কর সিনেমাটি পছন্দ করেছিলেন, নিঃসন্দেহে এই সিরিজটিও তাদের ভালো লাগবে। তো আসুন শুরু করা যাক। 1982 সালের দিকে ভারতের কর্ণাটক রাজ্যের খানাপুরে ট্রেন থেকে ট্রেনে ফেরি করে ফল বিক্রি করে বেড়াতো আব্দুল করিম তেলগি নামের এক ব্যক্তি। তবে তার ফল বিক্রির টেকনিকটা একটু ইউনিক ছিল। সাধারণ ফল বিক্রেতারা নিজেদের ফলের মার্কেটিং এভাবে করে, আমার ফলগুলো ফ্রেশ, ফরমালিন মুক্ত, একদম টাটকা। কিন্তু আব্দুল করিম নিজের মার্কেটিং করার জন্য ফলের গুণাগুণগুলো তুলে ধরত। এতে অনেকেই আগ্রহী হয়ে তার কাছ থেকে ফল কিনত। তাছাড়া সে খুবই মিষ্টভাষী এবং বাচাল প্রকৃতির ছিল, তাই সহজে সে কাস্টমারদের পটিয়ে ফেলতে পারত। যাই হোক, এই ফল বিক্রির সুবাদে তার একদিন পরিচয় হয় শওকত নামের এক লোকের সাথে। একদিন শওকত আব্দুল করিমের কাছে ফল কিনলে সে শওকতকে একটা সার্টিফিকেটের ফটোকপিতে করে ফল দেয়। এটা দেখে শওকত বেশ অবাক হয়। সে আব্দুল করিমকে জিজ্ঞেস করে সে কে। আব্দুল করিম সাবলীলভাবে উত্তর দেয়, আমি দেশের ভবিষ্যৎ, আমি ফল বিক্রি করি। আমার যদি আরেকটু বেশি টাকা থাকতো তাহলে খাবারের দোকান দিয়ে বসতাম। শওকত তাকে আবারও বলে, তোমাকে দেখে ফলওয়ালা বলে মনেই হয় না। তখন আব্দুল করিম সার্টিফিকেটের ফটোকপিগুলো দেখিয়ে বলে এগুলো তার কলেজের ডিগ্রি, এটাই তার ইন্ট্রোডাকশন। এসব সার্টিফিকেটগুলোর কোনো মূল্য নেই। এই জন্যই বিকম করার পরেও সে 40 ডিগ্রি সেলসিয়াসে ফল বিক্রি করে বেড়াচ্ছে। আব্দুল করিমের কোয়ালিফিকেশন শুনে শওকত বলে, তাহলে তুমি এই খানাপুরে সময় নষ্ট কেন করছো? তুমি মুম্বাই চলে এসো, সেখানে আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দেব। এই বলে শওকত আব্দুল করিমের সার্টিফিকেটের কপির উল্টো পাশে নিজের অ্যাড্রেসটা লিখে দেয়। সেদিনের মতো আব্দুল করিম বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়িতে বৃদ্ধা মা, ভঙ্গুর পুরনো বাড়ি, আর্থিক দুর্দশার কথা মাথায় রেখে আব্দুল করিম এক কাপড়ে মুম্বাইতে চলে আসে। আব্দুল করিম যখন মুম্বাইতে পা রাখে তখন তার কাছে ছিল একটা শার্ট, একটা প্যান্ট, একজোড়া ছেঁড়া স্যান্ডেল, আর ছিল বড়লোক হবার স্বপ্ন। এই নিয়েই আব্দুল করিম প্রথমে দেখা করে শওকতের সাথে। শওকতের একটা রেস্ট হাউস ছিল, এখানে সে হোটেল ব্যবসা করত। শওকত আব্দুল করিমকে হোটেল ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেয়। সে সময় শওকতের রেস্ট হাউস খুব একটা ভালো চলতো না, তাই আব্দুল করিম একটা ট্রিক খাটায়। সে শহরের সব ট্যাক্সিওয়ালা পানওয়ালাদের সাথে একটা ডিল করে, তারা শওকতের রেস্ট হাউসে ক্লায়েন্ট এনে দেবে, বিনিময়ে তাদের শতকরা 5 রুপি করে কমিশন দেওয়া হবে। এরপর থেকেই শওকতের রেস্ট হাউসের চিত্র একদম পাল্টে যায়। প্রতিনিয়ত ক্লায়েন্ট বাড়তেই থাকে, সেই সাথে শওকতের ব্যবসা আর আব্দুল করিমের রেপুটেশন দুটোই বাড়তে থাকে। তো এভাবে কিছুটা সেটেল হওয়ার পরে আব্দুল করিমের প্রেম হয়ে যায় শওকতের মেয়ে নাফিসার সাথে। শওকতও কোনো আপত্তি না করে তাদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে আব্দুল করিম আরেকটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে আবার ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যে চলে যায়। সেখানে কয়েক বছর কাটানোর পরে স্ত্রী সন্তানের মায়ায় সে আবারও দেশে ফিরে আসে। দেশে ফেরার পরে আব্দুল করিম প্রথম কোনো ইলিগাল কাজের সাথে জড়িয়ে পড়ে। সে বিদেশে লোক পাঠানোর জন্য অবৈধভাবে তাদের ফেক পাসপোর্ট আর সার্টিফিকেট বানিয়ে দিত। কিন্তু একদিন সে ক্রাইম ব্রাঞ্চের ইনভেস্টিগেশনে ধরা পড়ে যায়। থানায় গিয়ে তাকে মারধরও করা হয়। থানাতে আব্দুল করিমের সেলমেট ছিল কৌশল জাবেরি নামের একজন লোক, সেও একজন স্ক্যামার ছিল। দুজনের বেশ ভালোই ভাব জমে ওঠে। তো পরের দিন শওকত একজন লয়ারের সাহায্যে জামিনে আব্দুল করিমকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে এই ঘটনায় শ্বশুর বাড়িতে তার রেপুটেশন বেশ খারাপ হয়ে যায়। শওকত তাকে স্পষ্ট জানিয়ে দেয়, এরপর থেকে যদি আব্দুল করিম আবারও কোনো উল্টাপাল্টা কাজ করে তবে সব দায়ভার তাকে একাই সামলানো লাগবে। যাই হোক, কেস থেকে পুরোপুরি রেহাই পাওয়ার জন্য আব্দুল করিম এবার গণেশ কামলে নামের এক লয়ারের কাছে যায়। থানায় কৌশলের কাছে সে এই লয়ারের খোঁজ পেয়েছিল। এই গণেশ কামলে খুব ধুরন্ধর লয়ার ছিল। সে ইনভেস্টিগেশন অফিসারকে ঘুষ দিয়ে কেস ডিসমিস করাতো। তো সে কেসের মামলার প্রত্যাহারের জন্য আব্দুল করিমের কাছে 15,000 টাকা চায়। এই টাকাটা নাকি ইনভেস্টিগেশন অফিসারকে ঘুষ দেওয়া লাগবে, কিন্তু আব্দুল করিমের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল, তাই তার কাছে কোনো টাকা ছিল না। তবে সে তার কথার প্যাচে গণেশ কামলের মতো উকিলকেও পটিয়ে ফেলে। সে গণেশের সাথে একটা ডিল করে, গণেশ যদি তার হয়ে ঘুষের টাকাটা দিয়ে দেয় আর উকিল ফিসের উপরে 50% ডিসকাউন্ট দেয় তাহলে আব্দুল করিম তার জন্য ক্লায়েন্টের ব্যবস্থা করে দেবে।
তাছাড়া আব্দুল করিমের এরকম জটিল স্ক্যামের কেসটা ডিসমিস করে দিতে পারলে লয়ার হিসেবে গণেশের সুনামও ছড়িয়ে পড়বে। শেষে গণেশ 10-12 জন ক্লায়েন্ট এনে দেওয়ার শর্তে আব্দুল করিমের ডিলে রাজি হয়ে যায়। তো এরপরে একদিন কৌশল আব্দুল করিমের সাথে দেখা করতে আসে। গণেশের মতো উকিল যে জীবনে কাউকে 1 টাকাও ছাড় দেয় না, সেও কিনা আব্দুল করিমকে এতগুলো টাকা ছাড় দিয়েছে। এটা শুনেই মূলত কৌশল আগ্রহী হয়ে আব্দুল করিমের কাছে এসেছিল। সে আব্দুল করিমকে তার ব্যবসায় যোগ দেওয়ার অফার করে। আব্দুল করিমও কৌতূহলী হয়ে কৌশলের সাথে তার ব্যবসা দেখতে যায়। কৌশল তাকে একটা গোডাউনে নিয়ে যায়। এরপরে সে আব্দুল করিমকে অনেকগুলো শেয়ার সার্টিফিকেট দেখায়। বড় বড় কোম্পানিগুলো তাদের স্টকের এক্সচেঞ্জের জন্য এসব শেয়ার সার্টিফিকেটগুলো ইউজ করে। আর এক একটা শেয়ার সার্টিফিকেট 5 বার পর্যন্ত হাত বদল করা যায়। 5 বার পরে এই সার্টিফিকেটগুলোর আর কোনো কার্যকারিতা থাকে না। তো কৌশলের শেয়ার মার্কেটের বিভিন্ন কোম্পানির লোকদের সাথে ডিল করা আছে। সে তাদের কাছ থেকে এসব শেয়ার সার্টিফিকেট কিনে নিয়ে আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এসব সার্টিফিকেটে আঠা দিয়ে স্ট্যাম্প লাগানো হয়। এসব স্ট্যাম্পের কোনোটা 2 টাকা, কোনোটা 5 টাকা, কোনোটা বা 10 টাকা দাম। এমনিতেই সব সরকারি নথিপত্রেই স্ট্যাম্প লাগানো বাধ্যতামূলক। তাছাড়া স্ট্যাম্প সরকারি রাজস্ব আয়েরও অন্যতম একটা খাত। তো কৌশল যেটা করে, সে অ্যাসিটন নামের একটা কেমিক্যাল দিয়ে প্রথমে সার্টিফিকেট থেকে স্ট্যাম্পগুলোর আঠা নষ্ট করে সেগুলো তুলে ফেলে। এরপরে সে আরেকটা কেমিক্যাল দিয়ে স্ট্যাম্পের ওপরে থাকা সিলমোহরের কালি উঠিয়ে ফেলে। তারপরে স্ট্যাম্পটা একদম নতুনের মতো দেখতে লাগে। কেউ আর দেখে বুঝতেই পারবে না এইসব স্ট্যাম্পগুলো আগেও ইউজ করা হয়েছে। তো কৌশল এই স্ট্যাম্পগুলো নিয়ে বোম্বে স্টক এক্সচেঞ্জে যায় এবং সরকারি দামের চেয়ে অনেক সস্তা দামে বিক্রি করে দেয়। এভাবে সে মাসে প্রায় 13-14 হাজার টাকার মতো ইনকাম করতে পারে। তো সে আব্দুল করিমকে তার ব্যবসায় এজন্যই নিয়ে এসেছে যাতে সে ইনকামটা ডাবল করতে পারে। যাই হোক, কৌশল আব্দুল করিমকে নিয়ে নতুন রিসাইকেল করা স্ট্যাম্পগুলো বিএসইতে বিক্রি করতে যায়। কিন্তু দেখা যায় এবার স্ট্যাম্প বাবদ তাদেরকে অনেক কম দাম দেওয়া হচ্ছে। পরে কৌশল জানতে পারে কলকাতা গ্যাং তাদের থেকেও কম দামে এখানে স্ট্যাম্প সাপ্লাই দিচ্ছে। এজন্যই তার স্ট্যাম্পের চাহিদা কমে গিয়েছে। কৌশল আব্দুল করিমকে বলে এই কলকাতা গ্যাং একটু ভিন্ন উপায়ে স্ট্যাম্প সংগ্রহ করে। এই স্ট্যাম্পগুলো যখন নতুন থাকে তখন প্রথমে সেগুলো ওল্ড কাস্টম হাউসে যায়। তো এই কলকাতা গ্যাংয়ের লোকেরা কাস্টম হাউসের কিছু কর্মচারীদের সাথে ডিল করে রেখেছে। তারা বিরিয়ানি ডেলিভারি নাম করে তাদের কাছে টিফিন বাটিতে করে টাকা পাঠায়। এরপরে কর্মচারীরা টিফিন বাটি ফেরত পাঠানোর সময়ে সেগুলোর ভেতরে স্ট্যাম্প ঢুকিয়ে দেয়। এভাবে কলকাতা গ্যাং কৌশলের চেয়ে কম পরিশ্রম আর কম সময়ে অনেক বেশি স্ট্যাম্প কালেক্ট করতে পারে। আর এই জন্যই তারা মার্কেটে কৌশলের চেয়ে কম প্রাইসে স্ট্যাম্প বিক্রি করতে পারে। যাই হোক, এবার এরা দুজনেও কলকাতা গ্যাংয়ের মতো করে স্ট্যাম্প কালেক্ট করার চিন্তাভাবনা করে। এই জন্য তারা প্রথমে ছদ্মবেশে কাস্টমস হাউসে যায়। তারা এমন একজনকে টার্গেট করতে চাইছিল যার টাকার লোভ আছে, কিন্তু এখনও কলকাতা গ্যাং তাকে হায়ার করেনি। তো তারা এরকম একজনকে পেয়েও যায়। লোকটার নাম ভিট্টাল। তারা ভিট্টালের সাথে 20% কমিশনের একটা ডিল করে এবং পরের দিন মাল নিয়ে কাস্টমস হাউসের সামনের পার্কে আসতে বলে। তো পরের দিন ভিট্টাল অনেকগুলো স্ট্যাম্প পেপার নিয়ে তাদের কাছে আসে। কৌশলের তো স্ট্যাম্পের প্রয়োজন ছিল, কিন্তু সে স্ট্যাম্প পেপার দিয়ে কি করবে? এটা তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাই সে বিরক্ত হয়ে ভিট্টালকে সেগুলো ফিরিয়ে দেয়। তখনই অতর্কিতভাবে কলকাতা গ্যাংয়ের লোকজন তাদের ওপরে হামলা করে এবং মারধর শুরু করে। সেই সাথে স্ট্যাম্প পেপারগুলো তারা নিয়ে চলে যায়। এই ঘটনায় আব্দুল করিমের মনে হয় এই স্ট্যাম্প পেপারে নিশ্চয়ই কোনো বড়সড় ফায়দা আছে, তা না হলে ওরা তাদের মেরে পেপারগুলো ছিনিয়ে নিয়ে গেল কেন? তাই পরের দিন আব্দুল করিম আবারও ভিট্টালের সাথে দেখা করে। ভিট্টাল মার খেয়ে হাসপাতালে ভর্তি ছিল। সে ভিট্টালের কাছে জানতে পারে দেশের যে কোনো ধরনের চুক্তির জন্য স্ট্যাম্প পেপার লাগে, হোক সেটা জমি কেনাবেচা, হোক কাউকে টাকা ধার দেওয়া, কিংবা উইল করা থেকে শুরু করে কোনো সম্পত্তি ভাগাভাগি, সব কিছুতেই স্ট্যাম্প পেপারের প্রয়োজন হয়। যে কোনো আর্থিক লেনদেনের সবচেয়ে বড় সাক্ষী বা দলিলই হলো এই স্ট্যাম্প পেপার। তো ভিট্টালের কাছে স্ট্যাম্প পেপারের ব্যাপারে জানার পরে আব্দুল করিম নিজেও এটার ব্যাপারে কিছুটা খোঁজ খবর নেয় আর জানতে পারে প্রতি বছর সারা দেশে সরকার অন্তত 33,000 কোটি টাকার স্ট্যাম্প পেপার বিক্রি করে। তো এখন যদি তারা এই 33,000 কোটির মধ্যে অল্প পরিমাণে স্ট্যাম্প পেপারে জালিয়াতি করে তবে কেউ সেটা ধরতেই পারবে না। মাঝখান থেকে তারা 70 থেকে 80 কোটি টাকা কামিয়ে নিতে পারবে। আব্দুল করিম ফিরে এসে কৌশলকেও ব্যাপারটা বুঝিয়ে বলে আর কৌশল সাথে সাথে আব্দুল করিমের আইডিয়াটা পছন্দ করে ফেলে এবং দুজনে মিলে নতুন স্ক্যামিংয়ের প্ল্যান করে। কিন্তু এরই মধ্যে আবার সরকারের রদবদল হয়। নতুন সরকার আসার পরে আর্থিক দিক চিন্তা করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর জন্য দুয়ার খুলে দেওয়া হয়। এটা আব্দুল করিমদের জন্য একটা সুযোগ হতে পারত, কিন্তু হঠাৎই আবার বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে যায়। ফলে দেশে তৈরি হয় চরম অরাজকতা। তবুও আব্দুল করিম আর কৌশল থেমে থাকে না। তারা খোঁজ নিয়ে জানতে পারে মহারাষ্ট্রের নাসিকে
ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে স্ট্যাম্পগুলো ছাপানো হয়। 100, 300, 500 এরকম বিভিন্ন মূল্যের স্ট্যাম্প সেখানে ছাপানোর পরে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। তো এই জন্য প্রথমে স্ট্যাম্পগুলো ট্রাক বোঝাই করে রেল স্টেশনে নিয়ে আসা হয়। এরপরে গার্ড, ক্লার্ক, হেড ক্লার্ক এবং স্টেশন মাস্টার সবার উপস্থিতিতে অত্যন্ত সিকিউরিটির সাথে স্ট্যাম্পগুলো ট্রেনে তোলা হয়। এরপরে স্ট্যাম্প ট্রেনে করে নিয়ে আসা হয় ওয়াদি বন্দর স্টেশনে। সেখান থেকে কিছু স্ট্যাম্প ওল্ড কাস্টম হাউসে পাঠানো হয়, আর বাকিগুলো ইয়ার্ডে গিয়ে সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। তো আব্দুল করিমদের যা করার এই সাপ্লাই রুটের মধ্যেই করতে হবে। এই জন্য তারা কোনো একটা রেল স্টেশনের কোনো অথরিটিকে হাত করার চেষ্টা করবে। তারা প্রথমে ওয়াদি বন্দর স্টেশনে গিয়ে জানতে পারে নাসিক থেকে আসা স্ট্যাম্প পেপারগুলো এখানে আরেকবার গণনা করা হয়। তাই তারা বুঝে যায় তারা যদি স্ট্যাম্প পেপারগুলো ওয়াদি স্টেশনে আসার আগে চুরি করে তবে ধরা পড়া নিশ্চিত। তাই তারা অন্য প্ল্যান বানায়, আর তার জন্য প্রথমেই ওয়াদি বন্দর স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার সাহেবরাওকে হাত করে। এরপর তারা গার্ড এবং ট্রেনের পাইলটকেও হাত করে ফেলে। তারপরে আব্দুল করিম কৌশলকে নিয়ে একটা দোকানে যায় যেখানে প্রিন্টিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করা হয় আর কি। সেখানে গিয়ে সে দোকানদারকে বোঝায় তারা একটা ফিল্ম বানাচ্ছে। ফিল্মের একটা সিন এরকম হবে, হিরো এক ট্রাক স্ট্যাম্প পেপার চুরি করে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। এই সিনের জন্য তাদের 1 ট্রাক পরিমাণ নকল স্ট্যাম্প পেপার প্রয়োজন। দোকানদার নিজেও সিনেমার প্রতি অনুরাগী ছিল, তাই সে আব্দুল করিমের কথায় পটে যায় এবং তাকে প্রিন্টিং প্লেট দিয়ে দেয়। প্রিন্টিং প্লেট নিয়ে তারা দুজনে একটা প্রিন্টিং প্রেসে যায়। এই প্রিন্টিং প্রেসের কন্ডিশন খুব খারাপ ছিল, তাই সহজেই টাকার লোভ দেখিয়ে প্রেসের মালিককে তারা হাত করে নেয়। এরপরে গোপনে নকল স্ট্যাম্প পেপার ছাপতে শুরু করে। আব্দুল করিমের প্ল্যান ছিল তারা রেলওয়ে স্টাফদের সহায়তায় আসল স্ট্যাম্প পেপারের মাঝে এই নকল স্ট্যাম্প পেপারগুলো মিশিয়ে দেবে, আর একই পরিমাণ আসল স্ট্যাম্প পেপার চুরি করে নেবে। এতে লাখ লাখ আসল স্ট্যাম্প পেপারের মাঝে থাকা নকল স্ট্যাম্প পেপারগুলো কেউ শনাক্ত করতে পারবে না। আর যদি কেউ শনাক্ত করেও ফেলে তবুও তারা ধরা পড়বে না, কারণ এই স্ট্যাম্প পেপারগুলো তো সারা দেশে ছড়িয়ে যাবে। তাই কোথায় থেকে স্ক্যাম হয়েছে সেটা কেউই জানতে পারবে না। যাই হোক, তারা স্ট্যাম্প পেপার চুরির জন্য ওয়াদি বন্দর স্টেশন থেকে ইয়ার্ডি স্টেশনে যাবার রুটটাকে টার্গেট করে। এক স্টেশন থেকে অপর স্টেশনে পৌঁছাতে 6 মিনিট সময় লাগে, তাই তাদের এই 6 মিনিটেই নিজেদের কাজ সারতে হবে। তো আব্দুল করিম এবং কৌশল প্রথমবার চুরি করতে যায়, আর একদম প্ল্যান মতন তারা স্ট্যাম্প পেপার চুরি করতে সক্ষম হয়। এরপরে চুরি করে আনা আসল স্ট্যাম্প পেপারগুলো কোর্টে বিভিন্ন উকিলের কাছে বিক্রি করা শুরু করে। কিন্তু তারা এভাবে এক একজনের কাছে খুব বেশি হলে 5-10টার বেশি স্ট্যাম্প বিক্রি করতে পারতো না, তাই তারা খুব বেশি লাভও করতে পারতো না। পুরো মাসের পরিশ্রম শেষে দেখা যায় সবার কমিশন বাদ দিয়ে দুজনের কাছে মাত্র 35,000 টাকা থাকে। এই টাকায় আব্দুল করিম মোটেও খুশি ছিল না। তো আব্দুল করিমের মন ভালো করার জন্য কৌশল তাকে একটা নাইট ক্লাবে নিয়ে যায়। সেখানে একজন বার ডান্সারকে দেখে আব্দুল করিমের মাথা ঘুরে যায়। তাকে পাওয়ার বাসনা তার মনকে উতলা করে দেয়, কিন্তু তাকে অ্যাফোর্ড করার মতো আর্থিক অবস্থা আব্দুল করিমের তখনও ছিল না। তাই সে আরও টাকা কামানোর উৎসাহ পেয়ে যায়। তো এবার আব্দুল করিম কৌশলকে নিয়ে একজন কর্পোরেট হাউসের ব্রোকারের কাছে যায়। কর্পোরেট হাউসে হাজার হাজার স্ট্যাম্প পেপারের প্রয়োজন হয়, তাই তারা এবার এখানে নিজেদের সেটেল করার চেষ্টা করবে। কিন্তু ব্রোকার জানায় স্ট্যাম্প পেপার বিক্রির জন্য লাইসেন্স লাগে, লাইসেন্স ছাড়া তারা স্ট্যাম্প পেপার কিনবে না। যেহেতু আব্দুল করিমের কাছে লাইসেন্স ছিল না, তাই এবার সে বেকায়দায় পড়ে যায়। সে আরও বিস্তারিত খোঁজ নিয়ে জানতে পারে এই লাইসেন্সগুলো পাস হয় ভাড়ারে নামের একজনের অফিস থেকে। সমস্যা হলো এই ভাড়ারে কাউকে লাইসেন্স দিতে কয়েক বছর পার করে দেয়, কিন্তু আব্দুল করিমের হাতে এত সময় ছিল না। সে নিজের লাইসেন্স পাওয়ার জন্য নতুন কোনো উপায় খোঁজার চেষ্টা করছিল। এরই মধ্যে একদিন পুলিশ তাদের প্রিন্টিং প্রেসে রেড দেয়। তারা তো ভয় পেয়ে গিয়েছিল, এবার বোধ হয় তারা ধরা পড়েই যাবে। কিন্তু পরে জানা যায় পুলিশ অবৈধ মদের স্টক আছে কিনা সেটা সার্চ করতে এসেছিল। এবারের মতো তো তারা বেঁচে যায়, কিন্তু বুঝতে পারে এভাবে চলতে থাকলে তাদের ধরা পড়তে বেশি দিন সময় লাগবে না। তাই আব্দুল করিম একটা প্ল্যান খাটায়। রোজ রোজ রেড করার কারণে পুলিশ আর মহল্লার মানুষদের মাঝে একটা ঝামেলা ছিল। সে এই ঝামেলা মিটিয়ে দেবার বন্দোবস্ত করে। সে প্রথমে পুলিশ অফিসারের কাছে যায় এবং অফার দেয় সে পুলিশের ফান্ডে 40,000 টাকা ডোনেট করবে। পুলিশ আবার সেই টাকাটা মহল্লার দরগা শরীফে দান করবে। এতে পুলিশের প্রতি মহল্লার মানুষের সহানুভূতির সৃষ্টি হবে, আর পুলিশের বদনামও কেটে যাবে। বিনিময়ে পুলিশ আব্দুল করিমকে আর কোনো রকম বিরক্ত করবে না। অফিসার আব্দুল করিমের কথা মেনে নেয়। এরপর থেকে পুলিশের সাথেও তার বন্ধুত্ব হয়ে যায়। এমনকি নিয়মিত পুলিশের সাথে নাইট ক্লাবেও আড্ডা দেওয়া শুরু হয়। তো একদিন আড্ডার ফাঁকে আব্দুল করিম অফিসারকে জিজ্ঞেস করে তার স্ট্যাম্প পেপার বিক্রির জন্য লাইসেন্সের প্রয়োজন। এই ব্যাপারে তাকে কে সাহায্য করতে পারবে। অফিসার তাকে স্থানীয় এমএলএ তুকারামের কথা বলে।
সে আব্দুল করিমকে সাজেশন দেয় তুকারাম মানুষের টাকা খাওয়ার জন্য একটা এনজিও খুলে রেখেছে। আব্দুল করিম যেন সেই এনজিওতে মোটা অঙ্কের টাকা ঢালে, এতে সে তুকারামের নজরে পড়ে যাবে এবং সহজেই তার সাথে ডিল করে নিজের কাজ করিয়ে নিতে পারবে। তো আব্দুল করিম এবার তুকারামের এনজিওতে 50,000 টাকা ডোনেট করে দেয়। এরপরে তুকারাম সত্যিই তাকে ডেকে পাঠায় এবং দুজনের মধ্যে ডিল হয়। তুকারাম আব্দুল করিমকে লাইসেন্স পাইয়ে দেবে, বিনিময়ে আব্দুল করিম তুকারামকে ব্যবসায় পার্টনারশিপ দেবে। তো এরপরে তুকারাম আব্দুল করিমকে সাথে করে ওল্ড কাস্টম হাউসে ভাড়ারের কাছে নিয়ে যায়, কিন্তু ভাড়ারে তুকারামের কথাকে অগ্রাহ্য করে বলে এখানে 1500-র ওপরে অ্যাপ্লিকেশন জমা পড়ে আছে, সেগুলোকে টপকে সে আব্দুল করিমকে লাইসেন্স দিতে পারবে না। আব্দুল করিম বুঝতে পারে তুকারামকে দিয়ে তার কাজ হবে না, তাই সে হতাশ হয়ে প্রিন্টিং প্রেসে ফিরে আসে। ফিরে এসে দেখে কৌশল আপসেট হয়ে বসে আছে। আব্দুল করিম যে ভাতের মতো টাকা ছড়িয়ে বেড়াচ্ছিল এটা কৌশলের পছন্দ হচ্ছিল না। কৌশলের স্বপ্ন ছোট, তার চাহিদাও অল্প, তাই সে অল্প লাভেই সন্তুষ্ট ছিল। এই জন্য এভাবে পানির মতো টাকা খরচ করা সে মানতে পারছিল না। তাই দুজনের মধ্যে এটা নিয়ে ঝামেলা শুরু হয়। ঝামেলা এক পর্যায়ে হাতাহাতিতেও রূপ নেয়। এরপরে কৌশল আব্দুল করিমের সাথে পার্টনারশিপ ভেঙে চলে যায়। যাই হোক, এদিকে তুকারাম নিজের ব্যর্থতা রাখতে আব্দুল করিমকে জাহাজের মালামাল উঠানো নামানোর ঠিকাদারি দেওয়ার কথা বলে, কিন্তু আব্দুল করিম লাইসেন্স পাওয়ার জন্য জেদ ধরে বসেছিল। সে তুকারামকে টোপ দিয়ে বলে সামনে ইলেকশনে জিততে হলে তুকারামের অনেক টাকার প্রয়োজন, তাই তুকারাম যদি আব্দুল করিমকে যে কোনোভাবে লাইসেন্স পাইয়ে দেয় তাহলে তার নির্বাচনের জন্য আব্দুল করিম টাকার বন্দোবস্ত করবে। এটা শুনে তুকারাম আব্দুল করিমকে তার পার্টির সভাপতি গারিমা তালপারের কাছে নিয়ে যায়। আব্দুল করিম প্রলোভন দেখিয়ে গারিমা তালপারকেও পটিয়ে ফেলে। এরপরে গারিমা তালপার ভাড়ারের কাছে আব্দুল করিমের জন্য সুপারিশ লেটার পাঠায়। ফলে 4-5 দিনের মধ্যেই আব্দুল করিম তার স্ট্যাম্প বিক্রির জন্য লাইসেন্স পেয়ে যায়। এরপরে লাইসেন্স নিয়ে সে আবারও কৌশলের কাছে যায় আর আবারও একসাথে ব্যবসা করার কথা বলে, কিন্তু কৌশল আব্দুল করিমকে ফিরিয়ে দেয়, কারণ কৌশল হাঁটতে চায় কিন্তু আব্দুল করিম দৌড়াতে চায়। এই কারণে তারা আর একসাথে পথ চলতে পারবে না। যাই হোক, তবুও আব্দুল করিম থেমে থাকে না। সে লাইসেন্স নিয়ে কর্পোরেট হাউসে যায় আর তাদের সাথে ডিল করে আসে। এরপর থেকে আব্দুল করিমের ব্যবসা ফুলে ফেঁপে উঠতে থাকে। সে গ্রাম থেকে নিজের ভাই সেলিমকেও তাকে সাহায্যের জন্য নিয়ে আসে। এছাড়া তুকারামের এনজিওর 2জন ছেলে সুলেমান আর জুবেনকেও নিজের চক্রে জড়িয়ে নেয়। তাদেরকে দিয়ে সে প্রতি রাতে ট্রেন থেকে স্ট্যাম্প পেপার চুরি করাতো আর বিভিন্ন কর্পোরেট অফিসে বিক্রি করে প্রচুর মুনাফা বের করে নিত। মাস শেষে নিয়মিতভাবে প্রত্যেককে তাদের শেয়ারও সে পাঠিয়ে দিত। কিন্তু আব্দুল করিমের কত লাভ থাকতো এই ব্যাপারে কেউই আন্দাজ করতে পারত না। তবে তার এতটাই লাভ হতো যে অল্প সময়ের ভেতরেই আব্দুল করিম নিজের স্ত্রীর নামে একটা বাড়িও কিনে ফেলে। তো এভাবে ভালোই চলছিল। এরই মধ্যে ইলেকশনে ক্ষমতার রদবদল হয়। গারিমা তালপারকে হারিয়ে ভাবিয়া ইমানদার নামের এক নতুন নেতা ক্ষমতায় আসে। তবে আব্দুল করিম তাকেও টাকা দিয়ে বশ করে ফেলে এবং আগের মতো নিজের ব্যবসা চালাতে থাকে। এরপরে মাসখানেক কেটে যায়। একজন নামি দামি সম্ভ্রান্ত লোক মারা যাবার পরে তার 2 ছেলের মাঝে সম্পত্তির উইল নিয়ে ঝামেলা বেঁধে যায়। তো 2 ভাইয়ের একজন নিজের নামে উইল বানাতে সাহায্যের জন্য ভাবিয়া ইমানদারের কাছে আসে, কিন্তু নকল উইল বানানোর জন্য প্রায় 75 লক্ষ টাকার স্ট্যাম্প পেপারের প্রয়োজন ছিল। তো আব্দুল করিম এই কাজে তাদের সাহায্য করে, যদিও কাজটাতে অনেক রিস্ক ছিল। লয়ার গণেশ কামলে আব্দুল করিমকে এই কাজ করতে নিষেধ করে, কিন্তু আব্দুল করিমের নেতা ইমানদারের উপরে ভরসা ছিল। সে ভেবেছিল সরকারি দলের নেতা যেহেতু, তাই কোনো সমস্যা হলে সে তাকে নিশ্চয়ই বাঁচিয়ে নিতে পারবে। কিন্তু সমস্যা হয়ে যায় গারিমা তালপারে যখন আব্দুল করিমের সব রহস্য ফাঁস করে দেয়। গারিমা যেহেতু ভোটে হেরে গিয়েছিল তাই আব্দুল করিম তাকে কোনো কমিশন পাঠাতো না। এর জন্যই রাগের বশে গারিমা আব্দুল করিমকে ফাঁসিয়ে দেয়। তো গারিমার কথার উপরে ভিত্তি করে আব্দুল করিমের বিরুদ্ধে ইনকোয়ারি টিম বসানো হয়। তখন পলিটিশিয়ান থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবাই আব্দুল করিমের মাথার ওপর থেকে হাত সরিয়ে নেয়। তবে তারা আব্দুল করিমের সাথে একটা ডিল করে। আব্দুল করিম কোর্টে কারো নাম নেবে না, বিনিময়ে পুলিশ শুধু কাগজে কলমে গ্রেপ্তার দেখাবে কিন্তু জেলে ঢোকাবে না। তো ডিল মতো আব্দুল করিম কোর্টে যায় আর সব দোষ নিজের উপরই চাপিয়ে দেয়। ফলে কোর্ট তার স্ট্যাম্প পেপার বিক্রির লাইসেন্স ক্যান্সেল করে দেয় এবং জুডিশিয়াল কাস্টাডিতে নেওয়ার নির্দেশ দেয়। তবে ডিল অনুযায়ী পুলিশ তাকে কাস্টাডিতে না দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু এবারও গারিমা একই কথাটা ফাঁস করে দেয়। ফলে উপর মহল থেকে প্রচুর চাপ আসতে থাকে। তাই বাধ্য হয়ে পুলিশ আব্দুল করিমকে তার বাড়ি থেকে টেনে হিস্ট্রে নিয়ে আসে এবং জেলে ঢুকিয়ে দেয়। যদিও জেলে অন্যদের চেয়ে আব্দুল করিমের জন্য একটু বেশি ফ্যাসিলিটির ব্যবস্থা করা হয় যাতে সে কারো নাম রিভিল না করে। তো জেলে আব্দুল করিমের প্রায় মাসখানেক কেটে যায়। জেলে এবার তার জেকে নামের আরেকটা নতুন ছেলের সাথে পরিচয় হয়।
এই ছেলেটিও একজন ছোটখাটো স্ক্যামার ছিল। যাই হোক, এরও অনেকদিন পরে 1996 সালের ফেব্রুয়ারি মাসে আব্দুল করিম জেল থেকে ছাড়া পায়। জেলের বাইরে বের হয়ে সে দেখে তার শ্বশুর শওকত দাঁড়িয়ে আছে। শওকত তাকে একটা খামে কিছু টাকা দিয়ে বলে সে যেন এই টাকা নিয়ে খানাপুরে ফিরে যায়। শওকত নিজের মেয়ে আর নাতনির জীবন বরবাদ হয়ে যেতে দেখতে পারবে না। এইসব শুনে আব্দুল করিমের ছাড়া পাওয়ার আনন্দ একদম ফিকে হয়ে যায়। সে খুব আপসেট হয়ে পড়ে। এরপরে অনেক ভেবে সে সোজা শ্বশুর বাড়িতে যায় আর বলে সে নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে থাকতে পারবে না। সে নাফিসাকে জিজ্ঞেস করে তার সাথে থাকবে কিনা। নাফিসার সাথে সাথে আব্দুল করিমের সাথে যাবার জন্য রাজি হয়ে যায়। এরপরে আব্দুল করিম স্ত্রী সন্তানকে নিয়ে অন্য বাড়িতে গিয়ে ওঠে। আব্দুল করিম নিজের ব্যবসাও বন্ধ করে দেয় আর তার ভাই এবং বাকি দুজন কর্মচারীকেও বিদায় জানিয়ে দেয়। এরপরে কিছুদিন আব্দুল করিম একদম ফ্যামিলি ম্যান হয়ে জীবনযাপন করে। কিন্তু এভাবে অভাবের জীবন তার আর ভালো লাগছিল না। তাই সে এবার জেলে পরিচয় হওয়া জেকে নামের ছেলেটির সাথে যোগাযোগ করে। জেকে আব্দুল করিমকে নাসিকে চলে আসতে বলে। সেখানে নাকি সে আব্দুল করিমের জন্য টাকা ইনকামের ব্যবস্থা করে রেখেছে। তো নাসিকে যাওয়ার পরে আব্দুল করিম জেকের কাছে জানতে পারে নাসিকের যে প্রেস থেকে স্ট্যাম্প পেপার ছাপানো হয় সেই প্রেসের খারাপ হয়ে যাওয়া যন্ত্রপাতি আলাদা আলাদা করে নিলামে আলাদা আলাদা ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। তো জেকে সেই ক্রেতাদের একজন। সে যন্ত্রপাতি কেনার সুবাদে প্রেসের দুজন স্টাফের সাথে পরিচয় হয়েছিল। এদের নাম বাপাট এবং ছাত্রে। তাদের কাছে টাকা ইনকামের একটা সাংঘাতিক প্ল্যান রয়েছে। তো বিস্তারিত আলোচনার জন্য জেকে আব্দুল করিমকে তাদের সাথে দেখা করায়। বাপাট এবং ছাত্রে জানায় সিকিউরিটি প্রিন্টিং প্রেস অনেকটা দুর্গের মতো। অনুমতি ছাড়া সেখানে একটা কুকুরও ঢুকতে পারে না। সেখানে প্রিন্টিংয়ে ব্যবহৃত কালি, কাগজ, ডিজাইন, প্রিন্ট সবকিছু একদম পারফেক্টলি ইউজ করা হয় যাতে কেউ সেগুলো কপি করতে না পারে। তবুও প্রিন্টিং শেষ করে সবগুলো স্ট্যাম্প পেপার আবারও চেক করা হয়। তখন কিছু কিছু স্ট্যাম্প পেপার ত্রুটিপূর্ণ হওয়ায় সেগুলো রিজেক্ট করে দেওয়া হয়। তো বাপাট এবং ছাত্রে সেই সব রিজেক্টেড পেপারের মধ্যে বেশ কিছু ভালো স্ট্যাম্প পেপারও মিক্স করে দেবে এবং সেগুলো রিজেক্টের নামে বাইরে নিয়ে আসবে। এরপরে আব্দুল করিম আর জেকে সেগুলো মার্কেটে বিক্রি করে দেবে। এতে যা লাভ হবে তারা চারজনে ভাগ করে নেবে। আব্দুল করিমের এই প্ল্যান মোটেও ভালো লাগে না, কারণ এর থেকে তারা খুব বেশি লাভ করতে পারবে না। আবার এই কাজ তারা ভবিষ্যতেও বেশি দিন চালিয়ে নিতে পারবে না, কারণ যখনই অথরিটি জানতে পারবে 30 থেকে 40টার জায়গায় প্রতিদিন 500 থেকে 600টা স্ট্যাম্প পেপার রিজেক্ট হচ্ছে, তখনই তারা আবার সেগুলো রিচেক করবে এবং তাদের চুরি ধরে ফেলবে। তাই এই প্ল্যানটা আব্দুল করিম বাতিল করে দেয়। তবে প্রিন্টিং প্রেসের ভেতরকার হাবভাব বুঝতে সে জেকের সাথে পরের দিন শ্রমিক সেজে যন্ত্রপাতির লিনামে যায়। সেখানে একটা প্রিন্টিং মেশিন দেখে আব্দুল করিমের মাথায় নতুন একটা আইডিয়া আসে। সে নিলাম থেকে প্রিন্টিং মেশিন কিনে সেটা দিয়ে নিজেই স্ট্যাম্প পেপার ছাপানোর কথা ভাবে। আর এই কাজের জন্য তার ডেপুটি ম্যানেজার মধুসূদন মিশ্রার সাহায্য প্রয়োজন ছিল। কিন্তু মধুসূদন মিশ্রা ছিল অত্যন্ত সৎ। সে কখনো 1 টাকারও ঘুষ খায় না। তাছাড়া আব্দুল করিম বাপাট এবং ছাত্রের কাছে জানতে পারে প্রিন্টিং মেশিন খুলে আলাদা আলাদা পার্টস করে সেগুলো আলাদা আলাদা লোকের কাছে বিক্রি করা হয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো প্রিন্টিং প্লেট, মানে যেটা ছাপ দিয়ে স্ট্যাম্প পেপার তৈরি হয় সেই প্লেটটা তারা কারো কাছে বিক্রি করে না। সেটা মধুসূদনের উপস্থিতিতে কেটে নষ্ট করে ফেলা হয়। এজন্য আব্দুল করিম যেটা ভাবছে সেটা করা মোটেও সহজ না। তবুও আব্দুল করিম রিস্ক নিয়ে মধুসূদনকে হাত করার জন্য তাকে একটা ঘড়ি গিফট করে। এতে মধুসূদন রেগে গিয়ে আব্দুল করিমকে অত্যন্ত অপমান করে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এতে আব্দুল করিমের এবার জেদ চেপে যায়। সে যেভাবেই হোক মধুসূদনকে দিয়েই এই অপকর্মটা করাবে। তো আব্দুল করিম জানতে পারে 10 বছর ধরে মধুসূদনের প্রমোশন আটকে আছে। আব্দুল করিম বুঝে যায় এটাই তাহলে মধুসূদনের একমাত্র দুর্বলতা। আব্দুল করিম এই দুর্বলতায় আঘাত করার জন্য মধুসূদনের প্রমোশন করানোর চেষ্টা করতে থাকে। সে বাড়ি থেকে স্ত্রীর সঞ্চয়, তার মেয়ের নামে রাখা শ্বশুরের বন্ড সব চুরি করে নিয়ে আসে। আর সেই টাকাগুলো নিয়ে তুকারামের কাছে ক্যাবিনেট মিনিস্টারের কাছে যায় যাতে এই টাকার বিনিময়ে সে মধুসূদনের প্রমোশন করাতে পারে। কিন্তু ক্যাবিনেট মিনিস্টার তাদের সাহায্য করবে না জানিয়ে দেয়। তবে মিনিস্টার পিএ গুপ্তা তাদেরকে অফার দেয় তারা যদি টাকাগুলো তাকে দেয় তবে সে মধুসূদনের প্রমোশন করার ব্যবস্থা করে দেবে, কারণ উপর মহলে তারও অনেক জানাশোনা আছে। আব্দুল করিম সর্বোচ্চ রিস্ক নিয়ে বিনা গ্যারান্টিতে পিএ গুপ্তাকে 25 লাখ টাকা দিয়ে দেয়। যাই হোক, আব্দুল করিমের রিস্ক এবার কাজে লেগে যায়। দুদিনের মধ্যেই মধুসূদনের প্রমোশন হয়ে যায় এবং তাকে জেনারেল ম্যানেজার বানিয়ে দেওয়া হয়। প্রমোশন লেটার হাতে পাওয়ার পরে মধুসূদনের সততা একদম ভেঙে চুরে ছারখার হয়ে যায়। তার 10 বছরের পরিশ্রমের কোনো মূল্য পেল না। অথচ আব্দুল করিম মাত্র 2 দিনের মাঝেই অবৈধভাবে তার প্রমোশন করিয়ে দিল।
এই ট্রমা থেকে মধুসূদন কিছুতেই বের হতে পারছিল না। তাই সে এবার নিজের সততা নৈতিকতাকে ছুঁড়ে ফেলে দিয়ে আব্দুল করিমের সাথে হাত মিলায়। এরপরে আব্দুল করিম তার প্ল্যান পুরোপুরিভাবে গুছিয়ে ফেলে। মধুসূদন প্রথমে একটা প্রিন্টিং মেশিনকে বাতিল ঘোষণা করে। এরপরে আব্দুল করিমকে খবর দেয়। আব্দুল করিম এবার সেলিম, সুলেমান, জুবেন সবাইকে আবারও ডেকে আনে। যেহেতু মেশিনের পার্টস আলাদা আলাদা করে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়, এই জন্য আব্দুল করিম তার নিজের নামে JK, সেলিম, সুলেমান আর জুবেন এই 5 জনের নামে 5টা আলাদা কোম্পানির কাগজ বানায় আর সেগুলো নিলামের জন্য সিকিউরিটি প্রেসে জমা দেয়, যাতে নিলামের সময়ে তারা নিজেরাই সবগুলো পার্টস কিনে নিতে পারে। আর মধুসূদন যেহেতু নিজেই সেখানে উপস্থিত ছিল, তাই তাদের ক্লিয়ারেন্স পেতেও কোনো সমস্যা হয় না। এছাড়া মধুসূদনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা হলো তাদের প্রিন্টিং প্লেট পাইয়ে দেওয়া। এই প্লেটটা না পেলে তারা কোনোভাবেই আসল স্ট্যাম্প পেপার ছাপতে পারবে না। তো এর জন্য মধুসূদন প্রিন্টিং প্লেটের কভারের ভেতর থেকে আসল প্লেটটা সরিয়ে ফেলে এবং সেটা নিজের কাছে রেখে দেয় আর কভারের ভেতরে একটা সাধারণ টিনের শিট ঢুকিয়ে দেয়। এরপরে নিলামের শেষে সে সবার সামনে নকল প্লেটটাকে আসল প্লেটের নাম করে কেটে নষ্ট করে ফেলে। এতে কেউ আর তাদের এত বড় চালাকি ধরতেই পারে না। তবে সমস্যা বাধে যখন আব্দুল করিম সব পার্টস কিনে নিয়ে মুম্বাইতে ফিরে আসে। সেখানে সব পার্টস থাকলেও প্রিন্টিং প্লেট ছিল না, তাই সে আবারও মধুসূদনের সাথে দেখা করে। একবার হারাম জিনিসের স্বাদ পাওয়ার পরে মধুসূদনের জিহ্বা এবার অনেক লম্বা হয়ে গিয়েছিল। প্রিন্টিং প্লেটের বিনিময়ে সে আব্দুল করিমের কাছে 21 লাখ টাকা দাবি করছিল। আব্দুল করিমের কাছে টাকা ছিল না, তাই সে আপাতত নিজের স্ত্রীর একটা গহনা দিয়ে মধুসূদনকে ঠান্ডা করে। সেই সাথে তাকে পরবর্তীতে স্ট্যাম্প বিক্রি করে 25 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে মধুসূদনকে তাদের আরও কিছু কাজ করে দিতে হবে। আব্দুল করিমের স্ট্যাম্প ছাপানোর জন্য সরকারি কাগজ এবং রঙের প্রয়োজন ছিল, এই জন্য সে মধুসূদনের সাথে ডিল করে। মধুসূদন যেন সেলিমকে ট্রান্সপোর্ট লাইসেন্স পাইয়ে দেয়। এতে যখনই প্রিন্টিং প্রেসের জন্য সাপ্লাই আনা হবে, তখন মাঝ রাস্তায় সেলিম সাপ্লাইয়ের রঙের অর্ধেক নিজেদের কৌটোতে ঢেলে নেবে আর সরকারি রঙের ভেতরে ডাইক্লোরোপ্রোপেন ঢেলে দেবে। এতে সরকারি এবং তাদের কাছে থাকা রঙের ফর্মুলা একই হবে, ফলে উভয় স্ট্যাম্পই একই রকম ছাপ বসবে। তো মধুসূদন আব্দুল করিমের কথা মেনে নেবার পরে সে মধুসূদনের কাছ থেকে এবার কাগজ সাপ্লায়ারের নম্বর নেয়। এর কিছুদিনের মধ্যেই তারা মেশিনটা রেডি করে ফেলে। তাদের কাছে কাগজ এবং রঙেরও সাপ্লাই চলে আসে। আর এত সেটেলমেন্টের পরে অবশেষে তারা একদম অরিজিনাল স্ট্যাম্প পেপার ছাপাতে সক্ষম হয়। যাই হোক, এরপরে আব্দুল করিম আবারও নেত্রী গারিমাকে হাত করে নেয়, যাতে আবারও সে কোনো সমস্যা সৃষ্টি না করে। গারিমাকে হাত করার পরে আব্দুল করিম ভাড়ারের কাছে যায় এবং 5 জনের নামে নতুন লাইসেন্স তৈরি করে নেয়। আব্দুল করিম নিজের স্ট্যাম্প পেপার কেনাবেচার জন্য একটা অফিসও খোলে। যদিও সে মানুষকে বোকা বানানোর জন্যই অফিসটা খুলেছিল। তো তারপর থেকে সে ধুমসে স্ট্যাম্প পেপার ছাপাতে শুরু করে আর কিছুদিনের মধ্যেই টাকার পাহাড় বানিয়ে ফেলে। সেই সাথে সে পলিটিশিয়ান থেকে শুরু করে সরকারি আমলা পর্যন্ত সবাইকে ঘুষ দিয়ে পুরো সিস্টেমকেই কিনে নেয়। ফলে তার কাজে আর কেউই বাধা হয়ে দাঁড়ায় না। তাই নিশ্চিন্তভাবে সে আরও বেশি টাকা কামাতে থাকে। তো একদিন সে দেখতে পায় তার একজন কর্মী সুলেমান একটা দামি বাইক কিনেছে। এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়, কারণ তাদের কাছে অনেক টাকা আছে। এটা যদি বাইরের লোকেরা জেনে যায়, তাহলে তারা আরও অনেক বেশি কমিশন দাবি করবে। তখন তাদের লাভের গুড় আর কিছুই থাকবে না। এই জন্য সে সবাইকে সাবধান করে দেয়, কেউ যেন নিজেদের বড়লোকি প্রকাশ না করে। যাই হোক, এভাবে ভালোই চলছিল। কিন্তু হঠাৎ তার সামনে সমস্যা হয়ে দাঁড়ায় ফাহিম শেখ নামের একজন মিনিস্টার। আব্দুল করিমের ভাই সেলিম কর্ণাটকের বিজনেস সামলাচ্ছিল। সেখানকারই মিনিস্টার ছিল এই ফাহিম শেখ। তাই সে তার বিজনেস বন্ধ করে দেবার হুমকি দিলে আব্দুল করিম পার্সোনালি ফাহিম শেখের সাথে দেখা করে। ফাহিম শেখ আব্দুল করিমের সাথে ডিল করে। ব্যবসা চালাতে হলে আব্দুল করিমকে ফাহিমের সব ব্যবসায় 10% করে ইনভেস্ট করতে হবে। আব্দুল করিম বাধ্য হয়ে ফাহিম শেখের কথা মেনে নেয়। তবে সে জানতো পলিটিশিয়ানদের চাহিদা দিন দিন আরও বেড়ে যাবে। তাই সে নিজের ভাই সেলিমকে পরবর্তী ইলেকশনে দাঁড় করানোর প্ল্যান করে, যাতে আস্তে আস্তে পুরো কর্ণাটকের বিজনেস তার হাতের মুঠোয় রাখতে পারে। এই জন্য আব্দুল করিম সেলিমকে পাবলিকের কাছে নিজের ইমেজ ক্রিয়েট করার পরামর্শ দেয়। আর এই পাবলিক সেন্টিমেন্ট আদায়ের প্রথম ট্রিক্স হিসেবে তারা নিজেদের খরচে খানাপুর গ্রামের সবাইকে আজমির শরীফ জিয়ারতের জন্য পাঠিয়ে দেয়। এদিকে আব্দুল করিমের শ্বশুর শওকত আবার হঠাৎই মারা যায়। অন্যদিকে তার ব্যবসাও খুব একটা বাড়ছিল না, কারণ নাসিক সিকিউরিটি প্রেস থেকে প্রতিদিন লাখ লাখ স্ট্যাম্প পেপার মার্কেটে ঢুকছিল। বলা চলে বর্তমানে সরকারি হয়ে উঠেছিল আব্দুল করিমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।
তাই সে এবার সরকারের সাথে টক্কর দেওয়ার চিন্তা করে। আর এই জন্য তার যে কোনোভাবে নাসিক সিকিউরিটি প্রেসে স্ট্যাম্প পেপার ছাপানো বন্ধ করতে হবে। তাই সে আবারও মধুসূদনের কাছে যায় এবং তাকে বলে কোনোভাবে মেইনটেনেন্স কিংবা টেকনিক্যাল ফল্ট দেখিয়ে যেন কয়েকদিনের জন্য তারা স্ট্যাম্পের প্রিন্ট অফ রাখে, তাহলে সারা দেশে স্ট্যাম্পের ঘাটতি দেখা দেবে। সেই সুযোগে আব্দুল করিম বিপুল পরিমাণে স্ট্যাম্প পেপার ছাপিয়ে সারা দেশে সাপ্লাই দেবে, আর এভাবে সে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলবে। তো মধুসূদন যেহেতু আব্দুল করিমের কেনা গোলাম হয়েছিল, তাই সে তার কথা মতো প্রিন্টিং মেশিনগুলো কয়েকদিনের জন্য নষ্ট করে দেয়। এরপরে আব্দুল করিম ভাড়া রেখে একটা ভাইরাসের ফ্লপি ডিস্ক দেয়, আর সেটা অফিসের কম্পিউটারে ইনপুট দিতে বলে। ভাড়ার ডিস্কটা কম্পিউটারে চালু করতেই পুরো কাস্টমস হাউসের সবগুলো কম্পিউটার একসাথে ভাইরাসে আক্রান্ত হয়, ফলে সারা দেশে স্ট্যাম্প পেপার সাপ্লাইও বন্ধ হয়ে যায়। এভাবে টানা 20 দিনেরও বেশি সরকারি স্ট্যাম্প পেপারসের সাপ্লাই বন্ধ থাকে, আর আব্দুল করিম ইচ্ছে মতো স্ট্যাম্প পেপার ছাপতে থাকে। কিন্তু সে একটা মেশিন দিয়ে চাহিদা মতো স্ট্যাম্প পেপার ছাপতে পারছিল না। এই জন্য সে আগের মতো সেম পদ্ধতিতে আরও প্রিন্টিং মেশিন কেনে এবং ফুলদমে ছাপাতে থাকে। তবে আব্দুল করিমের নজর এড়িয়ে সুলেমান কিছু কিছু স্ট্যাম্প পেপার ব্ল্যাকে বিক্রি করে দিতে থাকে। এই ব্যাপারটা কেউই জানতে পারে না। এদিকে আব্দুল করিম সেলিমকে দিয়ে খানাপুরে ধর্মালয়, স্কুল, মাদ্রাসা বানিয়ে দেয়, ফলে সেখানকার পাবলিক সাপোর্ট পুরোপুরি সেলিমের পক্ষে চলে আসে। তো এভাবে তাদের প্ল্যানিং ভালোই এগোচ্ছিল। এরই মধ্যে একদিন আব্দুল করিম সুলেমানকে স্ট্যাম্প পেপার চুরি করে বিক্রি করার সময় ধরে ফেলে। এরপরে তাকে ওয়্যার হাউসে নিয়ে গিয়ে রাগের বশে মারতে মারতে একসময় মেরেই ফেলে। এরপর অবশ্য এই মার্ডারের জন্য আব্দুল করিমের বেশ অনুশোচনা হয়। সে বিভিন্ন মানুষের মাঝে সুলেমানকে হ্যালোসিনেট করত, তাই সে কিছুটা মানসিক ট্রমাটাইজও হয়ে পড়ে। যাই হোক, এরই মধ্যে আবার 2000 সালের ইলেকশন শুরু হয়। মুম্বাইয়ের ক্ষমতার আবারও রদবদল হয়। ক্ষমতাসীন দল প্রথমেই আব্দুল করিমের ওয়্যার হাউসে আগুন ধরিয়ে দেয়, যাতে আব্দুল করিম বিপদ টের পেয়ে তাদের কাছে অফার নিয়ে যায়। তো পরিস্থিতি বুঝতে পেরে আব্দুল করিম নতুন নির্বাচিত যাদবের কাছে এক ব্যাগ টাকা নিয়ে যায় এবং তাকে ব্যবসার পার্টনারশিপ দিতে চায়। এতে যাদব খুশি হয়ে নতুন ওয়্যার হাউস বানানোর জন্য আব্দুল করিমকে তার একটা জায়গা দিয়ে দেয়। আব্দুল করিম মূলত এই জন্যই যাদবের জায়গায় নিজের ওয়্যার হাউস বানায়, যাতে যাদব তার ব্যবসার পরিধি সম্পর্কে বুঝতে না পারে। যাদব ভাববে আব্দুল করিমের জায়গা কেনার টাকা নেই, এই জন্য তার জায়গাতে নিজের ওয়্যার হাউস বানাচ্ছে। অন্যদিকে বাকি লোকেরা ভাববে আব্দুল করিমের মাথায় যাদবের হাত আছে, তাই তারা আর আব্দুল করিমকে বিরক্ত করবে না। যাই হোক, আব্দুল করিম আবারও নিজের ব্যবসাকে স্বাভাবিক করে তোলে। তবে আব্দুল করিম এখনও সেই নাইট ক্লাবে যাওয়া ছাড়েনি। এত বছর পরে এখনও সেই বার ড্যান্সারকে দেখলে আব্দুল করিমের মনটা উথলা হয়ে ওঠে। তো অন্যদিনের মতো আব্দুল করিম আবারও নাইট ক্লাবে গিয়ে সেই বার ড্যান্সারের নাচ দেখছিল। আজ হঠাৎ তার এই মেয়েটির ওপরে টাকা ছড়াতে ইচ্ছে করে, তাই সে মেয়েটির ওপরে টাকা ছড়ায়। এটা দেখে সেখানে উপস্থিত একজন খুব ধনী ব্যক্তিও সেই ড্যান্সারের উপরে আরও বেশি টাকা ছড়ায়। এই ব্যাপারটা আব্দুল করিমের ইগোতে লেগে যায়। সে এবার লোকটার সাথে পাল্লা দিয়ে বার ড্যান্সারের উপরে টাকা উড়াতে শুরু করে। এক পর্যায়ে তার টাকা ফুরিয়ে গেলে লোকটা তাকে নিয়ে তাচ্ছিল্য করে। এতে তার ইগো আরও হার্ট হয়। আব্দুল করিমের এতদিন ধরে রাখা সংযমের বাঁধ এবার ভেঙে যায়। বড়লোকি দেখানোর জন্য সে একজনকে ফোন দিয়ে টাকা আনতে বলে। এরপরে সে সমানে টাকা উড়াতে শুরু করে। তার টাকার বৃষ্টি দেখে সেই ধনী লোকটাও মুখ নামিয়ে চলে যায়। এরপরে রাতটা আব্দুল করিম বার ড্যান্সারের সাথেই কাটিয়ে দেয়। সকালে ঘুম ভেঙে যখন ফ্রেশ হচ্ছিল, তখন তার কাছে অফিসার ডোম্বের ফোন আসে। ডোম্বে বলে আব্দুল করিম গতরাতে বার ড্যান্সারের ওপরে প্রায় 90 লাখ টাকা উড়িয়েছে। কথাটা প্রথমে আব্দুল করিম বিশ্বাসই করে না। সে ঝোঁকের মাথায় বুঝে উঠতে পারেনি যে এতগুলো টাকা সে গতরাতে নষ্ট করে ফেলেছে। কিন্তু এরপরে যখন বিভিন্ন মহল থেকে একের পর এক ফোন আসতে থাকে এবং তাদের কমিশন বাড়িয়ে দিতে বলে, তখন আব্দুল করিমের হুঁশ ফেরে যে সে কত বড় বোকামি করে ফেলেছে। এই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবার কান্নাদিঘা সুপারস্টার জিভরামকে কুখ্যাত নিজিলিঙ্গাম গ্যাং অপহরণ করে নিয়ে যায় এবং 15 কোটি রুপি মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় জিভরামের ফ্যানেরা খেপে যায় এবং তাদের প্রিয় সুপারস্টারকে ছাড়িয়ে আনার জন্য সরকারকে প্রেশার দিতে শুরু করে। তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অগ্নিসংযোগ করে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে। তাই মুখ্যমন্ত্রীর সাথে ডিজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসে। সরকার বা প্রশাসন অপহরণকারীদের উপরে কোনো রকম অ্যাকশন নিতে পারছিল না, কারণ এতে জিভরামের প্রাণের সংশয় আছে। তাই মিনিস্টারের পিএ আইডিয়া দেয় সরকার অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে তাদের
তাদের সাথে সমঝোতা করবে আর মুক্তিপণের টাকাটা তারা আব্দুল করিমের কাছ থেকে বাগিয়ে নেবে। এদিকে আব্দুল করিম সেদিন রাতের বোকামির ধকল সামলাতে পলিটিশিয়ান থেকে শুরু করে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নতুন করে কমিশনের ডিল করে। সে তাদের চাহিদা মতো টাকা দিতে রাজি হয়। পাশাপাশি সে এবার প্রত্যেকের সাথে করা ডিলের ফোন কল রেকর্ড করে রাখে। এগুলো সে সেফটির সাথে লকারে রেখে দেয়, যাতে পরবর্তীতে যদি সে ফেসে যায় তবে এগুলো দিয়ে তাদের ব্ল্যাকমেল করতে পারবে। যাই হোক, জিভরামের মুক্তিপণের টাকাটা আব্দুল করিমের কাছ থেকে আদায় করার দায়িত্ব ফাহিম শেখকে দেওয়া হয়। ফাহিম শেখ সরকারের চাহিদার কথা আব্দুল করিমকে জানালে সে বলে মুক্তিপণের 15 কোটি রুপি সে দিয়ে দেবে, কিন্তু শর্ত হলো তার ভাই সেলিমকে কর্ণাটকের কোনো দপ্তরের মন্ত্রী বানাতে হবে। স্বাভাবিকভাবে আব্দুল করিমের অন্যায় আবদার ফাহিম শেখ বা সরকার পক্ষের কেউই মেনে নেয় না। এই জন্য আব্দুল করিমও টাকা দিতে অস্বীকৃতি জানায়। তো আব্দুল করিমের এই স্পর্ধা দেখে তারা এবার আব্দুল করিমকে শায়েস্তা করার চিন্তা করে। তাকে শায়েস্তা করার জন্য মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট থেকে অরবিন্দ নামের একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। এদিকে আব্দুল করিমের নাইট ক্লাবের নিউজটা দেখার পরে তার স্ত্রীর সন্তান বাপের বাড়িতে রাগ করে চলে গিয়েছিল। তো আব্দুল করিম ডিপ্রেসড হয়ে বাড়িতে বসেছিল। এ সময় তার সাথে সুলেমানের মা দেখা করতে আসে। সুলেমানের মা এখনও জানত না আব্দুল করিমই তার ছেলেকে হত্যা করেছে। আব্দুল করিম সুলেমানের মাকে বোঝায় সুলেমান মধ্যপ্রাচ্যে চলে গিয়েছে। সে মহিলাকে এটা সেটা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আব্দুল করিম সুলেমানের কথা প্রায় ভুলে গিয়েছিল, কিন্তু আজ আবারও সে সুলেমানকে হ্যালোসিনেট করে এবং ট্রমাটাইজড হয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। আর সেদিন রাতে অফিসার অরবিন্দের নির্দেশে আব্দুল করিমের স্ট্যাম্প পেপার ভর্তি ট্রাক রাস্তা থেকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়। পুলিশ মিডিয়াকে জানায় এই ট্রাকে 90 লাখ টাকার স্ট্যাম্প পেপার ছিল। এই ঘটনা পার্লামেন্টেও আলোচিত হয় এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে ব্যাপক গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। এদিকে আব্দুল করিম হাসপাতালে সকালে জ্ঞান ফিরে দেখে তার স্ত্রী সন্তান রাগ ভেঙে আবারও ফিরে এসেছে। তো এই সময় আব্দুল করিমের কাছে জেকের ফোন আসে এবং জানায় গতরাতে তাদের স্ট্যাম্প পেপার ভর্তি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে। এটা শোনা মাত্রই আব্দুল করিম বুঝে যায় এই কাজ মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটই করেছে। তাই সে হাসপাতাল থেকে বের হয়ে নিজের ভাই সেলিম, মিনিস্টার ফাহিম শেখ এবং 15 কোটি টাকা নিয়ে ক্যাবিনেটে চলে যায় আর টাকাগুলো মুখ্যমন্ত্রীর পিয়ের হাতে তুলে দেয়। সেই সাথে তার লোকেদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার, জব্দকৃত ট্রাক ফেরত দেওয়া এবং পরবর্তী নির্বাচনে তার ভাই সেলিমের জন্য মন্ত্রিসভার একটা সিট দেওয়ার ডিল করে আসে। তো আব্দুল করিমের দেওয়া মুক্তিপণের বিনিময়ে সুপারস্টার জিভরামকে সরকার মুক্ত করে নিয়ে আসে। ফলে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। এদিকে আব্দুল করিম ডাক্তারের কাছে নিজের চেক আপ রিপোর্টের ব্যাপারে জানতে গেলে একটা বড়সড় শক খায়। ডাক্তার জানায় সে HIV পজিটিভ। এটা শুনে তো আব্দুল করিম নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। সে নিজের স্ত্রী ব্যতীত শুধু নাইট ক্লাবের বার ড্যান্সারের সাথেই ঘনিষ্ঠ হয়েছিল। তাই সে বার ড্যান্সারের কাছে গিয়ে তাকে দোষারোপ করে, কিন্তু বার ড্যান্সার আবার বলে তার নিয়মিত চেক আপ হয়, তার কোনো এইডস নেই। নিজের অসুস্থতার জন্য আব্দুল করিম বেশ ভেঙে পড়ে। সে স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চায়, যদিও সে নিজের অসুখের কথা নাফিসাকে জানায় না। এরপর সে স্ত্রী মেয়েকে নিয়ে আজমির শরীফ জিয়ারতে যায়, যাতে সে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সৎ পথে ফিরতে পারে। কিন্তু অন্যদিকে আরেক সমস্যা তৈরি হয়ে যায়। রজনীকান্ত নামের একজন অফিসার স্ট্যাম্প পেপার জালিয়াতি নিয়ে ইনভেস্টিগেশন করছিল। তাই তাকে আব্দুল করিমের কথায় অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়। তবে সে ট্রান্সফার হওয়ার আগে বিরোধী দলীয় নেতা আন্নার কাছে একটা লিস্ট দিয়ে যায়। এই লিস্টের সবাই স্ট্যাম্প পেপার জালিয়াতির সাথে জড়িত, আর এই লিস্টের মাস্টারমাইন্ড হলো আব্দুল করিম তেলগি। তো আন্না এবার মিডিয়ার সামনে স্ট্যাম্প পেপার জালিয়াতদের নাম এক্সপোজ করে দেয় আর থ্রেট দেয় সরকার যদি এত বড় স্ক্যামের কোনো ব্যবস্থা না নেয় তবে সে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করবে। ফলে বাধ্য হয়ে সরকারের ইমেজ বাঁচানোর জন্য ডিসিপির নির্দেশে ডিরেক্ট আজমির শরীফ থেকেই আব্দুল করিমকে আবারও গ্রেপ্তার করা হয়। তাকে স্ত্রী মেয়ের সামনে থেকে টেনে বাইরে নিয়ে আসা হয়। বাইরে এসে সে দেখতে পায় পুলিশের সাথে মন্ত্রীর পিও এসেছে। পিএ আব্দুল করিমকে বলে তাকে জাস্ট মাস 3 জেলে থাকতে হবে, এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। নির্বাচনের পরে আব্দুল করিম আবার আগের মতো রাজ করতে পারবে। কিন্তু পিএর কথা শুনে আব্দুল করিম রেগে যায় আর তাকে থাপ্পড় মেরে দেয়। এরপরে তাকে জোর করে জিপে তুলে আবারও ধরে নিয়ে যাওয়া হয়। আব্দুল করিমকে গ্রেফতার করে ব্যাঙ্গালোর জেলে নিয়ে আসা হয়। তো একদিন সেলিম এবং জেকে তার সাথে দেখা করতে যায় এবং আপাতত স্ট্যাম্প পেপারের ধান্দা বন্ধ রাখার কথা বলে। কিন্তু আব্দুল করিম তাদেরকে আরও বেশি করে স্ট্যাম্প পেপার ছাপানোর নির্দেশ দেয়
যাতে তারা আরও বেশি টাকা ছড়িয়ে সবাইকে কিনে নিতে পারে। এছাড়াও আব্দুল করিম এবার ফাহিম শেখের উপরেও প্রতিশোধ নিতে চাইছিল, কারণ ফাহিম শেখের কারণেই সে আজ এরকম বিপদে পড়েছে। এই জন্য সে বিরোধী দলীয় নেতা আন্নার কাছে ফাহিম শেখের বিরুদ্ধেও কিছু প্রমাণাদি পাঠিয়ে দেয়। আন্না সেগুলো এক্সপোজ করার পরে ফাহিম শেখের মন্ত্রিত্ব চলে যায়। এরপরে স্ট্যাম্প পেপার জালিয়াতির কেসের দায়িত্ব দেওয়া হয় সূর্যপ্রতাপ নামের অফিসারকে। তবে ডিএসপি সূর্যপ্রতাপকে বলে দেয় সরকারের রেপুটেশন নষ্ট হয় এমন কাউকে যেন সে ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে না আসে, বিশেষ করে ফাহিম শেখকে যেন এসব ঝামেলা থেকে দূরে রাখে। ইনভেস্টিগেশনের সুবিধার জন্য সূর্যপ্রতাপের সাথে আরও 3 জন ইন্সপেক্টরকে দেওয়া হয়। তো এরপরে সূর্যপ্রতাপ রজনীকান্তের সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে স্ট্যাম্প পেপার জালিয়াতির সাথে কানেক্টেড 23 জনের নাম কিভাবে পেল। রজনীকান্ত জানায় সে শুধু 22 জনের নাম পেয়েছিল। আব্দুল করিম তেলগির নামটা ডিসিপি স্যার নিজেই দিয়েছিলেন, তার নামটা লিস্টে পরে অ্যাড করা হয়েছিল। এটা শুনে সূর্যপ্রতাপ বুঝতে পারে আব্দুল করিমকে ইচ্ছাকৃতভাবেই ফাঁসানো হয়েছে। যাই হোক, এর মধ্যে আবার আব্দুল করিম একটা ভুল করে বসে। সে সূর্যপ্রতাপের কাছে ঘুষের অফার নিয়ে গণেশ কামলেকে পাঠায়। এতে সূর্যপ্রতাপ বুঝে যায় আব্দুল করিম নিশ্চয়ই স্ক্যামের সাথে জড়িত। এই জন্য সে গণেশ কামলেকে থ্রেট দিয়ে বলে সে যেন আব্দুল করিমের কাছে গিয়ে খোঁজ নিয়ে আসে সে কবে থেকে স্ট্যাম্প পেপার জালিয়াতির ধান্দা শুরু করেছে আর তার সাথে কে কে জড়িত আছে। এরপরে সূর্যপ্রতাপ রজনীকান্তের লিস্ট অনুযায়ী বাকি 22 জন স্ক্যামারের উপরে ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু এই 22 জনের কোনো হদিশ সে খুঁজে পায় না, কারণ আব্দুল করিম তো ভাড়া রেখে দিয়ে তাদের নামে ফেক লাইসেন্স বানিয়ে নিয়েছিল। তাই ইনভেস্টিগেশনে কোনো ক্লু না পেয়ে সূর্যপ্রতাপ এবার কিছুদিন আগে পুলিশের জব্দ করা 1 ট্রাক স্ট্যাম্প পেপারগুলো নিয়ে ঘাটাঘাটি করার পারমিশন চায়। পারমিশন পাবার পরে সে স্ট্যাম্প পেপারগুলো মেপে দেখে হতভম্ব হয়ে যায়। পুলিশ তো মিডিয়ার সামনে আনুমানিক 80 থেকে 90 লাখ টাকার স্ট্যাম্প পেপারের কথা বলেছিল, কিন্তু আদৌতে এখানে 9 কোটি টাকার স্ট্যাম্প পেপার ছিল। এখান থেকে সূর্যপ্রতাপ একটা লিড পেয়ে যায় এবং সহকর্মীদের নিয়ে মুম্বাই চলে আসে। মুম্বাইতে এসে তারা প্রথমে বার ড্যান্সারের কাছে গিয়ে আব্দুল করিমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে আব্দুল করিমের প্রিন্টিং প্রেসের অ্যাড্রেস নিয়ে তারা সেখানেও চলে যায়। এই সময় ভেতরে স্ট্যাম্প পেপার ছাপা হচ্ছিল, কিন্তু এই সময় স্থানীয় লোকেরা বেরিয়ে আসে। তারা পুলিশকে এখানে কোনো রকম ইনভেস্টিগেশন করতে বাধা দেয়। তাই বাধ্য হয়ে সূর্যপ্রতাপ অফিসারদের নিয়ে ফিরে যায়। তবে একেবারে চলে যাবার আগে সে একবার ডাস্টবিনে ঢু মারে আর সেখানে ছেঁড়া স্ট্যাম্প পেপার এবং রঙের ক্যান খুঁজে পায়। ফলে সূর্যপ্রতাপ একেবারে নিশ্চিত হয়ে যায় আব্দুল করিম নকল স্ট্যাম্প পেপার ছাপানোর সাথে জড়িত। যাই হোক, পরের দিন আব্দুল করিমের কোর্টে হাজিরা ছিল। সে গণেশ কামলের কাছে জানতে পারে পুলিশ এখনও কোনো চার্জশিট জমা দেয়নি। তাই দুজনেই আনন্দিত হয়ে কোর্টে যায়, ভাবে আজকে আব্দুল করিম নিশ্চয়ই জামিন পেয়ে যাবে। কিন্তু কোর্টে গিয়ে দেখে সূর্যপ্রতাপ পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। সে জাজের সামনে 2টো আলাদা আলাদা স্ট্যাম্প পেপার শো করে এবং জানায় এর একটা সরকারি প্রেসে ছাপানো, অন্যটা আব্দুল করিমের ব্যক্তিগত প্রেসে ছাপানো। অথচ দেখে বোঝার কোনো উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল। এছাড়া সে ট্রাক থেকে জব্দ করা স্ট্যাম্প পেপারগুলো সঠিক অ্যামাউন্ট জানিয়ে ক্যালকুলেশন করে বলে আব্দুল করিম বছরে প্রায় 2,500 কোটি টাকার স্ক্যাম করেছে। এসব শুনে জাজ আব্দুল করিমকে জামিন না দিয়ে আবারও কাস্টাডিতে পাঠিয়ে দেয়। এতে আব্দুল করিম প্রচণ্ড রেগে যায় এবং পিএকে ফোন দিয়ে হুমকি দেয় তাকে বাইরে বের না করা হলে সে সবার নাম বলে দেবে। এদিকে পার্লামেন্টেও ব্যাপারটা নিয়ে খুব তোলপাড় শুরু হয়। এই জন্য ব্যাঙ্গালোর জেলে আব্দুল করিমকে রাখাটা রাজ্যের মিনিস্টারদের জন্য রিস্কি হয়ে যাচ্ছিল। তাই আব্দুল করিমকে মিনিস্টার যাদবের নির্দেশে পুনেতে ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়। এই জন্য ডিসিপি হালানিকে জেলে আব্দুল করিমের সাথে ডিল করতে পাঠানো হয়। সে আব্দুল করিমকে প্রতিশ্রুতি দেয় তাকে জেল থেকে বের করার ব্যবস্থা করা হবে, বিনিময়ে সে নিজের মুখটা বন্ধ রাখবে। তো প্ল্যানের অংশ হিসেবে আব্দুল করিমকে 1 গাড়ি স্ট্যাম্প পেপার পাঠাতে বলা হয়। এরপরে স্ট্যাম্প পেপার ভর্তি গাড়িটা পুনেতে জব্দ করা হয় আর বলা হয় এটার সাথে আব্দুল করিম সরাসরি যুক্ত। আর এই অভিযোগ দিয়ে আব্দুল করিমের নামে পুনেতে কেস করা হয় যাতে তাকে ট্রান্সফার করে পুনেতে নিয়ে আসা যায়। আর পুনেতে যেহেতু আব্দুল করিমের অনেক জানাশোনা লোক ছিল, তাই তার জন্য জেল থেকে ছাড়া পাওয়াও ইজি হয়ে যাবে। কিন্তু আব্দুল করিম একটা ঝামেলা বাঁধিয়ে ফেলে। সে নিজের ফোন থেকে রাওয়াতের সাথে এই ব্যাপারে কথা বলছিল। আব্দুল করিমকে পুনেতে ট্রান্সফার করানোর বিনিময়ে সে সবার কমিশন কয়েক গুণ বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সূর্যপ্রতাপ আব্দুল করিমের ফোন ট্যাপ করছিল, তাই সে দুজনের কথোপকথন শুনে তাদের প্ল্যানের ব্যাপারে জেনে যায়। সূর্যপ্রতাপ রেকর্ডেড ক্যাসেটটা নিয়ে রুলিং পার্টির নেতার কাছে যায়, তারপরে পুরো ঘটনা খুলে বলে। সেই সাথে এটাও বলে ফোন কলে সে অনেকগুলো পলিটিশিয়ানের নাম পেয়েছে। তাই সূর্যপ্রতাপ পরামর্শ দেয় আব্দুল করিমকে যেন কোনোভাবেই পুনেতে যেতে দেওয়া না হয়। সূর্যপ্রতাপ জানতো এই পলিটিশিয়ানও আব্দুল করিমের স্ক্যামের সাথে জড়িত।
তাই সে তাদের কাছে প্রথমে গিয়েছিল যাতে তারা ঘাবড়ে যায় এবং নিজেদের রেপুটেশন বাঁচাতে আব্দুল করিমকে ব্যাঙ্গালোরে রাখার ব্যবস্থা করে। শেষ পর্যন্ত হয়ও সেটাই। সে পার্লামেন্টে গিয়ে আব্দুল করিমকে এখানেই রাখার দাবি উপস্থাপন করে। টিভিতে এটা দেখে আব্দুল করিম আরও ক্ষেপে যায়। সে এবার পিএকে ফোন করে কিন্তু তাকে ফোনে পায় না। এদিকে সূর্যপ্রতাপ জেলে গিয়ে আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদের পারমিশন পেয়ে যায়, কিন্তু আব্দুল করিম তার কাছে কিছুই স্বীকার করে না। তবে নিজের সেলে ফিরে যাবার আগে আব্দুল করিম বলে, আপনি পচা পুকুর থেকে শুধু একটা মাছ ধরতে চাইছেন। এই একটা মাছ ধরে আপনি পুরো পুকুরকে পরিষ্কার করতে পারবেন না, তাই বাকিগুলো ধরার চেষ্টা করুন। এই বলে আব্দুল করিম নিজের সেলে চলে যায়। তবে আব্দুল করিম নিজের চেষ্টা থামায় না। সে গণেশ কামলেকে দিয়ে বড় বড় পলিটিশিয়ানের কাছে মিষ্টির প্যাকেট ভর্তি টাকা পাঠিয়ে দেয়। তাই এবার আব্দুল করিমের জায়গায় ফাহিম শেখকে ফাঁসিয়ে দেওয়া হয়। এরপরে আব্দুল করিমকে ট্রান্সফার করে পুনে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয়। সূর্যপ্রতাপ আর তার ইনভেস্টিগেশন টিমের সামনে দিয়ে আনন্দ করতে করতে আব্দুল করিম জিপে উঠে চলে আসে। কিন্তু পুনের জেলে আসার পরে আব্দুল করিম বুঝতে পারে এখানে তাকে আনা হয়েছে যাতে সে নিজের মুখ খোলার সুযোগ না পায়। প্রথমেই দুজন পুলিশ অফিসার এসে তাকে মারধর শুরু করে আর সাবধান করে দিয়ে বলে সে যেন কোনো পলিটিশিয়ানের নাম না নেয়। মার খেয়ে আব্দুল করিম কামলেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তার সাথে এসব কি হচ্ছে। কামলে জানায় তার নামে নতুন করে চার্জশিট ফাইল করা হয়েছে। তার যে 90 দিনের ভেতরে বের হবার কথা ছিল সেটা আর সম্ভব না। এখন যে তাকে কতদিন জেলে থাকতে হবে এটা কারো পক্ষেই বলা সম্ভব না। আব্দুল করিম এবার প্রচুর হতাশ হয়ে যায় আর রাগ করে নিজের ফোনটাও আছাড় মেরে ভেঙে ফেলে। আব্দুল করিমের জ্ঞান ফেরে আবার ওই দুজন পুলিশ অফিসারের লাথি খেয়ে। আব্দুল করিম এবার নিজের প্রোটেকশনের জন্য তাদেরকে বলে আমি এইডস আক্রান্ত, আমাকে মারতে আসলে আমি তোদের কামড়ে দেব, আমি যখন মরবই তোদের নিয়েই মরব। আব্দুল করিমের এইডসের কথা শুনে নিজেদের সেফটির কথা ভেবে তারা মারধর না করে সরে যায়। তবে আব্দুল করিম বুঝতে পারছিল এখানে থাকলে ডিসিপি হালানি তাকে কোনো না কোনো ভাবে টর্চার করতেই থাকবে। তাই সে এবার নতুন ট্রিক খাটায়। সে সুলেমানকে হত্যার জন্য নিজের উপরেই কেস করে। আর সুলেমানকে যেহেতু মুম্বাইতে হত্যা করেছিল এবং 420 ধারার বাটপাড়ি কেসের চেয়ে 302 ধারার হত্যার কেস বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই তাকে মুম্বাই জেলে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়। সূর্যপ্রতাপের মতো এবার হালানিকেও টেক্কা দিয়ে সে হাসতে হাসতে জিপে উঠে চলে যায়। এবার যখন মুম্বাই কোর্টে সুলেমান হত্যার কেসটা ওঠে তখন সে সরাসরি এই অভিযোগ প্রত্যাখ্যান করে। ফলে পর্যাপ্ত প্রমাণ না থাকায় এবং পুলিশের করা ভুয়া চার্জশিটের জন্য আব্দুল করিম এবার জেল থেকে রিলিজ পেয়ে যায়। রিলিজ পেয়ে সে প্রথমেই নিজের স্ত্রী মেয়েকে দেখতে যায়, কিন্তু নাফিসা তাকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না। আব্দুল করিম নিজেও আর তাদের জীবনে থেকে তাদের সমস্যা বাড়িয়ে তুলতে চাইছিল না, তাই সে স্ত্রী মেয়েকে এক নজর দেখেই চলে আসে। এদিকে পার্লামেন্টে আবারও আব্দুল করিমের স্ক্যামের ব্যাপারে কথা উঠলে আবহাওয়া আবারও গরম হয়ে ওঠে। তাই একটা লোক দেখানো ইনভেস্টিগেশন করে কেসটা বন্ধ করে দেবার জন্য জয় সিং নামের একজন ইনভেস্টিগেশন অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়। অন্যদিকে আব্দুল করিম ছাড়া পাওয়ার আনন্দে মুম্বাইয়ের সব পলিটিশিয়ান আর গভর্নমেন্ট অফিসারদের নিয়ে পার্টিতে মেতে ওঠে। পার্টি শেষ করে আব্দুল করিম আবারও অনেকদিন পরে নিজের প্রিন্টিং প্রেসে যায়, যেখানে তার সব স্ট্যাম্প পেপার ছাপানো হয়। সে সবাইকে ধন্যবাদ জানায় তার অবর্তমানে এই প্রেসটাকে দেখভাল করার জন্য। এরপর সে সবাইকে বলে তাদের এবার এত বড় হতে হবে যাতে সরকারও তাদের কাছে ছোট হয়ে যায়, সেই সাথে আইনের হাতও যেন তাদের আর ছুঁতে না পারে। এই বলে সে সবাইকে উৎসাহ দিয়ে আবারও নতুন করে স্ট্যাম্প পেপার ছাপানো শুরু করে। এদিকে জয় সিং নতুন ইনভেস্টিগেশন অফিসার হিসেবে কাজে জয়েন করে। জয়েন করেই বুঝতে পারে সে এবং তার সাথে থাকা মনিটরিং টিমকে জাস্ট লোক দেখানোর জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। কিন্তু জয় সিং সৎ এবং ডেডিকেটেড অফিসার ছিল, তাই সে আব্দুল করিমের কেসটা পার্সোনালি নেয় এবং আরও তথ্যের জন্য সূর্যপ্রতাপের কাছে যায়। সূর্যপ্রতাপ জয় সিং এর কথাবার্তায় বুঝতে পারে সে বাকিদের মতো না যাকে ঘুষ দিয়ে কেনা যায়। এই জন্য সে স্ট্যাম্প পেপার স্ক্যামের উপরে জমানো গত 7 মাসের সব রিপোর্ট জয় সিংকে দিয়ে দেয়। এরপরে জয় সিং তার ইনভেস্টিগেশন টিম নিয়ে প্রথমেই নাসিক সিকিউরিটি প্রেসের জেনারেল ম্যানেজার মধুসূদনের কাছে যায়। মধুসূদনের হাতে ঝকঝকে রোলেক্স ঘড়ি দেখেই জয় সিং বুঝে যায় সে আব্দুল করিমের সাথে জড়িত। তো মধুসূদনকে জিজ্ঞাসাবাদ করা হয় এখান থেকে যতটা স্ট্যাম্প পেপার ছাপানো হয়েছে আর বাইরে যতগুলো স্ট্যাম্প পেপার রেজিস্টার্ড হয়েছে তার মধ্যে প্রায় 40%-এর ডিফারেন্স রয়েছে। তাহলে এই 40% স্ট্যাম্প পেপার কোথায় থেকে আসলো? মধুসূদন নিজের ঘাট থেকে দোষ নামাতে বলে সে শুধু স্ট্যাম্প পেপার ছাপায়, এগুলো ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ওল্ড কাস্টমস হাউসের। তো এবার জয় সিং ওল্ড কাস্টমস হাউসের ভাড়ারের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। ভাড়ারে বলে তাদের কম্পিউটারে একটা ভাইরাস ঢুকে যাওয়ায় তারা সঠিকভাবে হিসাব নিকাশ
করতে পারেনি। তবে জয় সিং তাকে আব্দুল করিম এবং সুলেমানকে লাইসেন্স দেওয়া আর বাতিল করার ব্যাপারে প্রশ্ন করলে ভাড়ারে একটু বিচলিত হয়ে ওঠে। তো এরপরে জয় সিং থানায় ওসির কাছে গিয়ে জিজ্ঞেস করে তারা কিসের ভিত্তিতে আব্দুল করিমের উপরে সুলেমান হত্যার অভিযোগ এনেছিল, তারা কি লাশ পেয়েছে নাকি মার্ডার স্পট থেকে কোনো ডিএনএ পেয়েছে। ওসি আমতা আমতা করে বলে এই কেসটা অফিসার ডোম্বে আর রাওয়াত সামলাচ্ছিল, তাই তার কিছু মনে নেই। জয় সিং ওসির হাতে রোলেক্স ঘড়ি দেখতে পেয়ে বুঝতে পারে সেও আব্দুল করিমের কেনা গোলাম, তাই তাকে আর ফার্দার কোনো প্রশ্ন করে না। এদিকে আব্দুল করিম অনেকদিন পরে নিজের গ্রাম খানাপুরের বাড়িতে মায়ের সাথে দেখা করতে যায়। সেখানকার লোকজন আব্দুল করিমকে দেখেই অনেক সম্মান প্রদর্শন করে, তাকে দেখার জন্য বাড়ির সামনে এসে ভিড় করে। একসময় একটা ভাঙাচোরা বাড়িতে তারা থাকতো, কিন্তু এখন এখানে প্রাসাদ বানিয়ে ফেলেছে। সবাই মাথা উঁচু করে তাকে দেখছিল। মায়ের সাথে দেখা করতে এসে আব্দুল করিম দেখে তার স্ত্রী মেয়েও এখানে এসেছে। সে মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে আদর করে। এরপরে সে ভাই সেলিমকে নিয়ে রেললাইন ধরে হাঁটতে বের হয়। সেলিম আব্দুল করিমকে নিজের ভবিষ্যৎ সেটেল করার ব্যাপারে বলে, কারণ যা টাকা সব তো আব্দুল করিমেরই ছিল। সেলিমের কাছে টাকা পয়সা বলতে কিছুই ছিল না, তার কোনো ব্যাংক ব্যালেন্সও ছিল না। তো এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বেঁধে যায়। আব্দুল করিম সেলিমকে স্যান্ডেল খুলে মারতে শুরু করে। সেলিম তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আব্দুল করিমের আবার পা মচকে যায়। কিছুক্ষণ ব্যথায় কাতরানোর পরে সে বাড়ি ফিরে আসে। বাড়িতে সে একটা পার্টি রেখেছিল, সেখানে গ্রামের সবাই উপস্থিত ছিল। সে গ্রামের সবাইকে বলে আজ যে যা চাইবে সে তাকে তাই দেবে। সে প্রত্যেকের চাওয়া একটা ডায়েরিতে লিখে দিতে বলে। আসলে সে এটা করছিল সেলিমকে দেখানোর জন্য যে সে চাইলে কত কিছুই না করতে পারে। যাই হোক, অন্যদিকে জয় সিং তার ইনভেস্টিগেশন ননস্টপ চালিয়ে যাচ্ছিল। সে ডিসিপি, আইজি কাউকে জিজ্ঞাসাবাদের আওতা থেকে বাদ রাখে না। পলিটিশিয়ানরাও এতে বেশ ঘাবড়ে যায়। তারা জয় সিংকে দাঁতবিহীন সিংহ ভেবে তাকে এই কেসটা দিয়েছিল, কিন্তু সে যে এভাবে শিকার ধরা শুরু করবে এটা তারা আন্দাজ করতে পারেনি। তো ইনভেস্টিগেশন শেষ করে জয় সিং মিনিস্টার যাদবকে রিপোর্ট দেখায়। সে যাদবকে ঘাবড়ে দেবার জন্য বলে এই রিপোর্টে কনস্টেবল থেকে শুরু করে কমিশনার, পাতিনেতা থেকে শুরু করে মন্ত্রী, আবার পিয়ন থেকে শুরু করে সরকারি কর্মকর্তা সবাই জড়িত, আর তার কাছে প্রত্যেকের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণও আছে। এগুলো সে সিএম ম্যাডামের কাছে জমা দিতে চায়। সিএম এর কথা শুনে যাদব অনেক ঘাবড়ে যায় এবং জয় সিংকে নিষেধ করে সিএম এর কাছে এগুলো না দেবার জন্য। জয় সিং যাদবকে আরেকটু চেপে ধরবে। ঠিক এই সময় নিউজ আসে শহরের 3 জায়গায় 3টা বোমা বিস্ফোরণ হয়েছে। সবার নজর তখন বোমা বিস্ফোরণের দিকে ঘুরে যায়। পলিটিশিয়ানরা এই নিউজের নিচে আব্দুল করিমের ব্যাপারটা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জয় সিং আবারও সূর্য প্রতাপের সাথে দেখা করে নতুন প্ল্যান বানায়। তারা আব্দুল করিমকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং সিক্রেটলি অন্য কোথাও পাঠিয়ে দেয়। লোকাল পুলিশ ব্যাপারটা জানা মাত্রই জয় সিং এবং সূর্য প্রতাপের পেছনে লাগে, কিন্তু তাদের কাছে আব্দুল করিমের কোনো ট্রেস পায় না। ফলে পুলিশেরও কিছু করার থাকে না। ব্যাপারটা আইজি সুরির কানেও পৌঁছে গেলে সে এসে দুজনকে বকাবকি শুরু করে, কিন্তু তারা ঘাবড়ে না গিয়ে উল্টো সুরির চোখে চোখ রেখে তাকে দুটো চয়েস দেয়। প্রথমত রাওয়াত এবং তার পুরো টিমকে অফিসিয়ালি সাসপেন্ড করতে হবে, দ্বিতীয়ত আব্দুল করিমকে কর্ণাটক পুলিশের কাছে ট্রান্সফার করতে হবে। বাধ্য হয়ে সুরি তাদের শর্ত মেনে নেয়, কিন্তু এরপরও জয় সিং এবং সূর্য প্রতাপ একজন সাংবাদিকের হাতে স্ক্যামের সাথে জড়িত সবার নাম এবং প্রমাণ পৌঁছে দেয়। সেই সাথে হারানির সাথে হওয়া জেলের ভেতরে আব্দুল করিমের কথোপকথনের রেকর্ডও দিয়ে দেয়। সাংবাদিক এরপরে সুরিকে একটা প্রোগ্রামে ডাকে এবং ফাইলটা সবার সামনে শো করে। এমনকি এটাও বলে এখানে স্ক্যামের সাথে জড়িতদের মধ্যে সুরির নামও রয়েছে। পুরো দেশে এবার আব্দুল করিমের নিউজ ছড়িয়ে পড়ে। নিজেদের রেপুটেশন বাঁচাতে যাদব এবার নিজের গোডাউনেই সুরিকে দিয়ে রেড করায়। এই গোডাউনেই আব্দুল করিম তার স্ট্যাম্প পেপারে স্টক করে রাখত। সেখান থেকে পুলিশ 2000 কোটি টাকার স্ট্যাম্প পেপার উদ্ধার করে। সেই সাথে মুম্বাই পুলিশ মহারাষ্ট্র পুলিশের সাথে একযোগে এই কেসের সঠিক তদন্ত করতে রাজি হয়। তবুও আব্দুল করিম এসব নিয়ে একটু বিচলিত ছিল না, কারণ এখন মানুষের মুখে মুখে তার নাম। তার স্ক্যামের সাথে এত লোক জড়িয়ে পড়েছিল যে সবার ঘুম হারাম হয়ে গিয়েছিল। সবাই ভয়ে ছিল আব্দুল করিম কখন কার নামটা ফাঁস করে দেবে। এই জন্য আব্দুল করিম তখনও কনফিডেন্ট ছিল যে সরকার তাকে নিশ্চয়ই ছাড়ানোর ব্যবস্থা করবে। কিন্তু আব্দুল করিমের ধারণা এবারও ভুল প্রমাণিত হয়। পরবর্তী কয়েক মাস সরকারি সকল কর্মকর্তা কর্মচারী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্ক্যামের সাথে জড়িত অনেককেই গ্রেপ্তার করা হয়। ক্যাবিনেট মিনিস্টারেরাও আব্দুল করিমের মাথার উপর থেকে হাত সরিয়ে নেয়। মিনিস্টার ধুমাল আর যাদবও যোগাযোগ বন্ধ করে দেয়। গণেশ কামড়ের দুঃসংবাদগুলো আব্দুল করিমকে দিলে সে বলে তাদের এবার এমন কিছু করা উচিত যাতে পাবলিক তাদের কথা শোনে এবং পাবলিক সেন্টিমেন্ট অন্যদিকে ঘুরে যায়। তার এই কাজটা সহজ হয়ে যায় যখন সূর্যপ্রতাপ আদালতের কাছে আব্দুল করিমের নার্কো টেস্টের জন্য আবেদন করে। নার্কো টেস্ট মূলত একজনের শরীরে ট্রুথ সিরাম নামের একটা ইনজেকশন পুশ করা হয়, এতে সে নেশার ঘোরে চলে যায়।
তখন তাকে যে প্রশ্নই করা হয় সে অবচেতনভাবে সব সত্যি বলে দেয়। তো সূর্যপ্রতাপ যখন আব্দুল করিমের কাছে সম্মতির জন্য পেপার নিয়ে আসে সে ইজিলি সেটাতে সাইন করে দেয়। আব্দুল করিমকে এত দ্রুত সম্মতি দিতে দেখে সূর্যপ্রতাপের বেশ অবাক লাগে। সে তাকে জিজ্ঞেস করে না পড়ে সে পেপারে কেন সাইন করলো। আব্দুল করিম বলে সে ছোট মানুষ হলেও তার গল্পটা অনেক বড়, আর এই গল্পটা এখনো শেষ হয়নি, মানুষের পুরো গল্পটা জানা উচিত। যাই হোক, 2003 সালের ডিসেম্বরে বিশেষজ্ঞ টিমের উপস্থিতিতে আব্দুল করিমের নার্কো টেস্ট শুরু করা হয়, আর সেই টেস্টের ফুটেজ পুরো দেশে দেখানো হয়। আব্দুল করিম নার্কো টেস্টে যাদব, ধুমাল, ফাহিম শেখের নাম বলে দেয়। সেই সাথে এটাও বলে তার প্রাণের ঝুঁকি আছে, তাকে হয়তো মেরে ফেলা হবে। এরপরে আরও কয়েক মাস কেটে যায়। 2005 সালের জানুয়ারিতে আব্দুল করিমের মা মারা যায়। প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ প্রোটেকশনের সাথে আব্দুল করিম মায়ের দাফন করতে আসে, কিন্তু সেখানে এসেও সেলিম টাকা পয়সা নিয়ে আব্দুল করিমের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। আব্দুল করিম সেলিমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবারও জেলে ফিরে যায়। এর মাস দুয়েক পরে সূর্যপ্রতাপ আব্দুল করিমের সাথে জেলে দেখা করতে যায়। আব্দুল করিম বলে সে যদি একটা বই লেখে আর সেই বইতে সব অপরাধীর নাম তুলে ধরে তবে সূর্যপ্রতাপ কি তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারবে। সূর্যপ্রতাপ জানায় তাদের বিরুদ্ধে সলিড এভিডেন্স থাকলে অবশ্যই গ্রেপ্তার করবে। তখন আব্দুল করিম সব প্রমাণ দিতে চাইলে সূর্যপ্রতাপ সন্দেহ প্রকাশ করে বলে বিনিময়ে সে আব্দুল করিমকে কোনো সাহায্য করতে পারবে না, কারণ সে নিজেও অপরাধী। এটা শুনে আব্দুল করিম বলে আমি কোনো মানুষের টাকা মারিনি, কারো ক্ষতি করে নিজে টাকা কামাইনি, আমি যা কামিয়েছি সরকারের কাছ থেকে কামিয়েছি। সূর্যপ্রতাপ বলে আব্দুল করিম যে টাকাগুলো স্ক্যাম করেছে সেগুলো গরিব সাধারণ মানুষের টাকা। এই টাকা দিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল বানানো যেত, কিন্তু আব্দুল করিমের জন্য সবাই বঞ্চিত হয়েছে। এটা শুনে আব্দুল করিম বলে আপনি যে গরিবের কথা বলেছেন সেই গরিব জীবন আমিও কাটিয়েছি। মানুষের এঁটো খাবার খেয়ে রেল লাইনে বাথরুম করে জীবন কাটিয়েছি আমি, তবুও সরকার আমার জন্য কিছুই করেনি। তাই আমি বাধ্য হয়ে সরকারের সিস্টেম ভেঙে নিজের দারিদ্র্য দূর করেছি। আমি যদি সিস্টেম না ভাঙতাম তাহলে সিস্টেম আমাকে কবেই ভেঙে চুরে শেষ করে ফেলতো। আব্দুল করিমের কথা শুনে সূর্যপ্রতাপ আর কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। যাই হোক, এদিকে ক্যাবিনেট মিনিস্টারেরা আব্দুল করিমের ব্যাপারটা নিয়ে আলোচনায় বসে। তখনও তারা স্ক্যামের কেসে ফাঁসেনি, কিন্তু সূর্যপ্রতাপ আর জয় সিং যেভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছে তাতে তাদেরও নাম বেরিয়ে আসতে সময় লাগবে না। তাই পিএ তাদের একটা প্ল্যান বলে। আব্দুল করিমের কেসটা দুটো আলাদা রাজ্য থেকে সূর্যপ্রতাপ আর জয় সিং লিড করছিল, কিন্তু তার নামে যদি 20টা আলাদা রাজ্য থেকে কয়েকটা কেস করে ফাইল করা হয় তাহলে তার কেসটা সুপ্রিম কোর্টে ট্রান্সফার হয়ে যাবে। তখন সুপ্রিম কোর্ট কেস কোনো সেন্ট্রাল এজেন্সির কাছে হস্তান্তর করবে, অর্থাৎ সূর্যপ্রতাপ আর জয় সিং এর হাত থেকে কেস সিটিআই এর কাছে ট্রান্সফার হয়ে যাবে। তো তাদের এই প্ল্যানটা এবার কাজে লেগে যায়। এরপরে বছর দুয়েক কেটে যায়। কোর্টে সাক্ষী দেওয়ার জন্য নাফিসাকে ডাকা হয়। কোর্ট চত্বরে স্ত্রীকে দেখেই আব্দুল করিম ছুটে যায়। নাফিসা আক্ষেপ করে আব্দুল করিমকে বলে তোমার যখন সেরা স্যান্ডেল ছিল তখন থেকে আমি তোমাকে পছন্দ করি, কারণ তখন তোমার পা অন্তত মাটিতে ছিল, কিন্তু তোমার এই বড়লোক হবার নেশা আমাদের সবাইকে বরবাদ করে দিল। আব্দুল করিম বলে সে সবকিছু ঠিক করে দেবে। তখন নাফিসা বলে সব যদি ঠিক করতেই চাও তাহলে কোর্টে নিজের দোষ স্বীকার করো, কারণ তোমার জন্য আমাদের মেয়েটার জীবন হুমকিতে আছে। তোমার জন্য তো আমার লাইফটাও শেষ করে ফেললাম, কিন্তু মেয়েটার পুরো জীবন পড়ে আছে। একটা স্বাভাবিক জীবন তার প্রাপ্য, তাই আমার এই শেষ অনুরোধটা তুমি রাখো। আব্দুল করিমের স্ত্রী তার কাছে কোনোদিন কিছু চায়নি, তাই সে স্ত্রীর কথা মতো কোর্টে গিয়ে সব দোষ নিজের কাঁধে চাপিয়ে নেয়। সে জানায় এই পুরো স্ক্যামিং চক্রটা সে একাই চালাতো, তার সাথে আর কেউ জড়িত না। পাশাপাশি সে লোক দিয়ে তার লকারে রাখা অন্যদের বিরুদ্ধে যত প্রমাণ ছিল সব নষ্ট করে ফেলে। সেই সাথে ব্যবসাও বন্ধ করে দিয়ে সবাইকে তাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেয়। কোর্টে নিজের দোষ কনফেস করার পরে তাকে 13 বছরের জেল এবং 252 কোটি টাকার জরিমানা করা হয়। এর 10 বছর পরে 17 অক্টোবর 2017 সালে আব্দুল করিম তেলগি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সরকার, সিস্টেম সব কিনে নিয়ে ইতিহাস তোলপাড় করে দেওয়া মানুষটার মৃত্যু হয় একদম নীরবে নিভৃতে। মৃত্যুর সময়ে একটাও প্রাণী তার পাশে থাকে না। আব্দুল করিমের মৃত্যুর পরে তার স্ত্রী নাফিসা সরকারের কাছে আব্দুল করিমের সব সম্পত্তি হস্তান্তর করে। স্ক্যামের পূর্ণ প্রতিবেদন থেকে জানা যায় আব্দুল করিম প্রায় 30,000 কোটি টাকার স্ট্যাম্প পেপার স্ক্যাম করেছিল, কিন্তু এতগুলো স্ট্যাম্প পেপার অবৈধ ঘোষণা করা সম্ভব ছিল না। তাই 1998 থেকে 2002 সালের মধ্যকার সব স্ট্যাম্প পেপারকে বৈধতা দেওয়া হয়।
এছাড়া নাসিক সিকিউরিটি প্রেসে এক্সট্রা কিছু সিকিউরিটি ফিচার অ্যাড করা হয় যাতে কেউ আর স্ক্যাম করতে না পারে। আর এভাবে আব্দুল করিম তেলগির ইতিহাস তোলপাড় করা গল্পটা এখানেই শেষ হয়ে যায়। দর্শক, অতিরিক্ত লোভ মানুষকে অসৎ পথে চালিত করে, আর অসৎ পথের উপার্জন সবসময় ধ্বংসই ডেকে আনে। তাই নিজে সৎ থাকুন, স্বল্প উপার্জনে সুখ খুঁজে নিন, তাহলে জীবনে আর বড়সড় কোনো বিপদ আসবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।